জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে। এই অধ্যায় থেকে আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া কাকে বলে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য ও পার্থক্যগুলি, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য, ভৌমজল কাকে বলে, এর বৈশিষ্ট্য, ভৌমজলের উৎস, ভৌমজলের নিয়ন্ত্রক, ভৌম জলস্তরের স্তর বিন্যাস, প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণের নিয়ন্ত্রক, প্রস্রবণ রেখা, ভারতের প্রস্রবণ রেখা অঞ্চল, আর্টিজিও কূপ, আর্টিজিও কূপের সত্ত্ব, উৎপত্তি, গঠন, কাস্ট ভূমিরূপ কাকে বলে, কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ অবস্থা, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য এবং কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে। প্রথমেই দেখে নেব বহির্জাত প্রক্রিয়া কি এবং বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়টি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে এবং দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বহির্জাত প্রক্রিয়াকে ইংরেজিতে এক্সোজেনাস প্রসেস বলে। এক্সোজেনাস শব্দ উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে, একটা এক্সো যার অর্থ বাইরের এবং জেনেসিস যার অর্থ উৎপত্তি। সুতরাং এক্সোজেনাস এর অর্থ হল বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত। সংজ্ঞা: যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতা এনে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। কি বলা হচ্ছে? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি, তার ভূপৃষ্ঠের বাইরে কাজ করছে, কারা কাজ করছে? স্থিতিশীল প্রাকৃতিক শক্তি। স্থিতিশীল প্রাকৃতিক শক্তি কোনগুলো? সূর্যরশ্মি, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি। এবং বলা হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি। গতিশীল প্রাকৃতিক শক্তি কোনগুলো? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি। এই সমস্ত স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি কাজ করার ফলে, ভূপৃষ্ঠের উপরে কাজ করার ফলে বা ক্রিয়াশীলতার কারণে ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপগুলো আছে সেই সমস্ত ভূমিরূপগুলো কি হচ্ছে? পরিবর্তন ঘটছে, ভাস্কর্য সৃষ্টি করে, বা এই ভূমিরূপের উপর কি ছোট 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 নকশা সৃষ্টি হচ্ছে। এবং যে সমস্ত ভূমিগুলো তাদের মধ্যে সমতায় আনে, সমতা এনে একটি সাধারণ তল গঠন করে। তাদের মধ্যে সমতা বলতে যে সমস্ত ভূমিগুলো উঁচু ছিল সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, আর ক্ষয়িত পদার্থগুলো যেখানে যেখানে নিচু ছিল সেখানে জমা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? তাদের মধ্যে উচ্চতার যে পার্থক্য ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গিয়ে একটা সময় কি হবে? সাধারণ তল গঠন করবে। তাকে কি বলা হচ্ছে? বহির্জাত প্রক্রিয়া। তাই সংক্ষেপে আমরা কি বলতে পারি? ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের ভূমিরূপের পরিবর্তন হয়ে থাকে সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা পারি। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? নামের মধ্যেই তো উত্তর আছে। বহির্জাত মানে বাইরে, ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল হয়। এটি ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া। শক্তির উৎস। বহির্জাত প্রক্রিয়া যে সম্পন্ন হচ্ছে এর মূল শক্তির যোগান দিচ্ছে কে? সূর্য। প্রাকৃতিক শক্তি। কোন কোন প্রাকৃতিক শক্তি কাজ করছে? বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে কিন্তু প্রাকৃতিক শক্তিগুলোর
পার্থক্য হয়ে থাকে, বা জলবায়ুর পার্থক্যে প্রাকৃতিক শক্তির পার্থক্য হয়ে থাকে। যেমন আমরা যদি পার্বত্য অঞ্চলে যাই, সেখানে কিন্তু হিমবাহের কাজটা সবচেয়ে বেশি। আবার যদি আমরা মরুভূমি অঞ্চলে যাই, সেই মরু অঞ্চলে বায়ুর কাজটা সবচেয়ে বেশি। আর্দ্র অঞ্চলে যাই, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেখানে নদীর কাজ বেশি। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের প্রভাব বেশি। উপপৃষ্ঠীয় অঞ্চলে ভৌমজলের প্রভাব বেশি। এছাড়াও জোয়ার ভাটা, মাধ্যাকর্ষণ শক্তিও ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াকে প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি, অবরোহণ আর আরোহণ। অবরোহণের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে উঁচু ভূমিগুলো আস্তে আস্তে নিচু হতে থাকে, আর আরোহণের মাধ্যমে ওই ক্ষয়িত পথগুলো এসে নিচু জায়গায় সঞ্চিত হয়ে সেই জায়গাগুলো কি হয়, আস্তে আস্তে উঁচু হতে থাকে। ভূমিভাগের সমতলীকরণ বললাম। অবরোহণের মাধ্যমে কি হচ্ছে, ভূমিভাগটা নিচু হয়ে যাচ্ছে, আর আরোহণের মাধ্যমে কি হচ্ছে, ভূমিভাগ উঁচু হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে, ভূমিভাগের যে বন্ধুরতা, যে উচ্চতার পার্থক্য আগে ছিল, আস্তে আস্তে সেই উচ্চতার পার্থক্যটা কি হবে, কমে যাবে। ভূমিভাগের উচ্চভূমি এবং নিম্নভূমির মধ্যে উচ্চতার পার্থক্য কমতে 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 একটা সময় কি সেটা সমতল পৃষ্ঠে পরিণত হতে পারে। তাহলে এই সমতল পৃষ্ঠে আনার চেষ্টা করছে কে, বহির্জাত প্রক্রিয়া। তাই বহির্জাত প্রক্রিয়াকে বলা হচ্ছে কি, পর্যায়ন প্রক্রিয়া। ভূমিরূপের ভাস্কর্য। ভূপৃষ্ঠের এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে যে প্রাথমিক ভূমিরূপগুলো থাকে, সেই প্রাথমিক ভূমিরূপগুলির উপরে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি যখন কাজ করছে, সেখানে ছোট ছোট ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। যেমন নদীর কাজের ফলে আমরা নদীর ক্ষয় কাজের, বহন কাজ, সঞ্চয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ দেখেছি। যেমন ক্ষয় কাজের ফলে আই আকৃতি উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ন, গিরিখাত, জলপ্রপাত, খরস্রোতা প্রভৃতি ভূমিরূপ দেখেছি। সঞ্চয় কাজের ফলে দেখেছি বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ প্রভৃতি। আবার বায়ুর কার্যের ফলে ইনসেল্ট বার্জ, গৌর, ভেন্টিফ্যাক্ট, ড্রাই কান্টার, ইয়ারদাং, জিউগেন প্রভৃতি ভূমিরূপ দেখেছি। সঞ্চয় কাজের ফলে বালিয়াড়ি, শিব বালিয়াড়ি, লোয়েস সমভূমি, ওয়াদি জল এবং বায়ুর কার্যের মিলিত প্রভাবে ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা প্রভৃতি ভূমিরূপ দেখেছি। সমুদ্র তরঙ্গের কার্যের ফলে ভিগু, তরঙ্গ কর্তৃত মঞ্চ, আমরা স্ট্যাম্প প্রভৃতি ভূমিরূপ এইভাবে এই বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া কাকে বলে, তাদের বৈশিষ্ট্য এবং অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা এখানে পার্থক্য জানব। পার্থক্যর সঙ্গে সঙ্গে আমরা সংজ্ঞা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো জানতে পারব। প্রথমেই অবরোহণ কাকে বলে। বহির্জাত শক্তিসমূহের প্রভাবে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে, সেই প্রক্রিয়াকে বা প্রক্রিয়াগুলিকে অবরোহণ বলে। বহির্জাত শক্তিসমূহ অর্থাৎ যে সমস্ত শক্তি পৃথিবীর বাইরে কাজ করে থাকে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এদের প্রভাবে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে, অর্থাৎ পৃথিবীর উপরে যে সমস্ত জায়গাগুলো উঁচুভাবে অবস্থান করছে, সেইগুলি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তির প্রভাবে যদি নিচু হয়ে যায়, তাহলে যে প্রক্রিয়ায় এই নিচু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে বা প্রক্রিয়াগুলিকে বলা হচ্ছে অবরোহণ। অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অবরোহণ। অন্যদিকে আরোহণ, যে বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণ পদ্ধতিতে উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে নিচু অংশে সঞ্চিত হয়ে নিচু অংশকে ভরাট করে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে, তাকে আরোহণ বলে। অর্থাৎ অবরোহণের মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো ক্ষয় হয়েছে সেগুলো কি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে কি হলো, বাহিত হয়ে অবশেষে কোনো নিচু জায়গায় গিয়ে সেগুলো সঞ্চিত হবে। নিচু জায়গায় যখন সঞ্চিত হচ্ছে, তাহলে নিচু জায়গাটা সঞ্চিত বা ভরাট যখন হচ্ছে, তা আস্তে আস্তে কি হবে,
তাহলে উচ্চতা বেড়ে যাবে। এইভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আরোহণ। তাহলে ভূমিভাগের উচ্চতা কমে যাচ্ছে অবরোহণের মাধ্যমে, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে উচ্চতা বাড়ছে সেটা হচ্ছে কি আরোহণ প্রক্রিয়া। আমরা দেখে নেব পার্থক্যের পরের বিষয়বস্তু বা বৈশিষ্ট্যের পরের বিষয়বস্তু। উচ্চতা। অবরোহণ প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য কি, ভূমিভাগের উচ্চতা এখানে হ্রাস পায়। অন্যদিকে আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা কি আগের তুলনায় বেড়ে যায়, কারণ এখানে সঞ্চিত হচ্ছে পদার্থ, তার জন্য উচ্চতা বাড়ছে। আর অবরোহণ প্রক্রিয়ায় এখানকার উচ্চভূমি ক্ষয়ে যাচ্ছে, ফলে উচ্চতা হ্রাস পাচ্ছে। কাজ। অবরোহণ প্রক্রিয়ার কাজ কি বলছে, এতে ভূত্বকের শিলাস্তর ক্ষয় পেয়ে নিচের শিলা নগ্ন হয়ে পড়ে। উপরের শিলাস্তরটা নদী, বায়ু, হিমবাহের মাধ্যমে ক্ষয় হচ্ছে, বা আবহবিকার মাধ্যমে প্রথমে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, বা পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে নিচে আসছে। যাই হোক, শিলাস্তর ক্ষয় হচ্ছে এবং নিচে যে শিলাটা থাকছে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, মানে নগ্ন হয়ে পড়ছে। অন্যদিকে এতে ক্ষয়জাত পদার্থগুলো নিচে স্থানে গিয়ে সঞ্চিত হয়। আরোহণে কি পদার্থ এখানে সঞ্চিত হচ্ছে, এখানে নিচের শিলাটা নগ্ন হয়ে পড়ছে, এখানে সঞ্চিত অন্য শিলাস্তরটাকে আরো ঢেকে ফেলছে সঞ্চিত হওয়ার কারণে। পদ্ধতি কি, আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে উচ্চভূমি থেকে শিলাখণ্ড নিচে মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসছে। পুঞ্জিত ক্ষয় বলতে মাধ্যাকর্ষণ শক্তির টানে যে ক্ষয় হয় তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এছাড়া নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয় কার্যের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। অন্যদিকে আরোহণ কিভাবে সম্পন্ন হয়, এই নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা কি হবে, এখানে ক্ষয়ের মাধ্যমে হয়েছে, এখানে সঞ্চয়ের মাধ্যমে হবে। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির সঞ্চয় কার্যের মাধ্যমে এই আরোহণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। নিয়ন্ত্রক। অবরোহণ প্রক্রিয়ার হার কিসের উপর নির্ভর করবে, আবহবিকারের তীব্রতা যদি বেশি হয়, তাহলে কোনো একটা শিলাখণ্ড উচ্চভূমি যদি আবহবিকার বেশি হয়, তাহলে শিলার চূর্ণ বিচূর্ণ পরিমাণ বেশি হবে। শিলাচূর্ণ যখন বেশি হবে, নদী বায়ুর মাধ্যমে বেশি পরিমাণ সেটা পরিবাহিত হবে, ফলে নিচু হওয়ার হারটা বাড়বে। প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, এদের যে ক্ষয় করার ক্ষমতা কতটা আছে, ক্ষয় করার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে নিচু হবে বেশি, আর যদি কম থাকে তাহলে কম হবে। তাছাড়া ওখানে পুঞ্জিত ক্ষয় যদি হয় তাহলে সে তার পরিমাণটা কতটা, যদি বেশি হয় তাহলে উচ্চভূমিটা নিচু তাড়াতাড়ি হবে, আর যদি কম হয় তাহলে উচ্চভূমি নিচু হতে সময় বেশি লাগবে। অর্থাৎ মূল কথা, অবরোহণ প্রক্রিয়ার হার নির্ভর করছে আবহবিকারের তীব্রতা, প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয় করার ক্ষমতা, বা পুঞ্জিত ক্ষয় কতটা হচ্ছে, কি হারে হচ্ছে তার উপর। অন্যদিকে আরোহণ প্রক্রিয়া কিসের উপর নির্ভর করে, ওই যে আরোহণ প্রক্রিয়া নির্ভর করবে কিসের উপরে, অবরোহণ প্রক্রিয়ায় কতটা শিলাচূর্ণ বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো বহন করে আনছে। এবার বহন করে আনছে যেগুলো, সেগুলো বহন করে নিয়ে যাওয়ার কতটা তার ক্ষমতা আছে। যদি বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে কি আরো দূরে পরিবাহিত করবে, আর যেখানে গিয়ে বহন করার ক্ষমতা থাকবে না তখন সেগুলো সেখানে গিয়ে সঞ্চয় করবে। ভূমিভাগের ঢাল বেশি হলে দূরে যাবে, ভূমিভাগের ঢাল যদি কম থাকে তাহলে যে উচ্চভূমিটা ক্ষয় হয়েছে তার কাছাকাছি অঞ্চলে সেটা এই পদার্থগুলো সঞ্চিত হবে। ক্ষয়জাত পদার্থের যোগান। ক্ষয়জাত পদার্থের যোগানের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হবে, নিচু ভূমি দ্রুত উঁচু হয়ে যাবে, আর ক্ষয়জাত পদার্থের যোগান কম হলে আস্তে আস্তে হবে। অর্থাৎ আরোহণ প্রক্রিয়ার এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করছে। এখন অবরোহণের ফলে কি ধরনের ভূমিরূপ তৈরি হবে, অবরোহণ প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে এদের মাধ্যমে তো ভূমিভাগ উচ্চতা হ্রাস পাচ্ছে, ফলে উচ্চতার যে এদের যে ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো আছে, ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এর মাধ্যমে তৈরি হবে। যেমন স্বাভাবিক ক্ষয়চক্রের মাধ্যমে মোনাটোনক, মরুক্ষয় চক্রের মাধ্যমে ইনসেলবাগ, মেসা, বিউট, এখানে বানানটা ভুল আছে, বিউট। আবার মরুভূমি অঞ্চলের বায়ু যখন এক জায়গা থেকে বালিকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে গর্ত হয়ে যাচ্ছে, তাকে আমরা ব্লো আউট বলছি, প্রভৃতি তৈরি করবে। আবার সঞ্চরিত ভূমিরূপ, যেমন নদী বিভিন্ন অঞ্চল ক্ষয় করলো, সেই ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয় করলো মোহনার কাছে, ফলে সেখানে সঞ্চয় করে কি বদ্বীপ, এছাড়া প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ। আবার বায়ু মরুভূমি থেকে বালি উড়িয়ে নিয়ে নিচু ভূমিতে জমা করে লোয়ের সমী তৈরি করতে পারে। হিমবাহ পার্বত্য অঞ্চলে ক্ষয় করে সেই ক্ষয়িত পদার্থগুলো পাদদেশীয় অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে দুই পাশে গ্রাবরেখা সৃষ্টি করতে পারে প্রভৃতি। তাহলে আমরা এই অবরোহণ এবং আরোহণ
আলোড়নের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, একেবারে এদের মধ্যে পার্থক্য তুলনামূলক আলোচনা করলাম। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। পার্থক্য আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য জানতে পারব। প্রথমেই অন্তর্জাত প্রক্রিয়া। পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তির প্রভাবে যেসব প্রক্রিয়ায় স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ভূত্বকের পরিবর্তন হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতানে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রক্রিয়া সমূহ। অন্তর্জাত প্রক্রিয়াকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক, ধীর আলোড়ন প্রক্রিয়া, এর মধ্যে আছে মহীভাবক ও গিরিজনী আলোড়ন, সমস্থিতিক আলোড়ন এবং ইউস্ট্যাটিক আলোড়ন। আর দ্বিতীয় ভাগ হচ্ছে আকস্মিক প্রক্রিয়া, যার মধ্যে পড়ছে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়াগুলি হল ক্ষয়ভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি। পরবর্তী পার্থক্য বিষয় কার্যকাল। অন্তর্জাত প্রক্রিয়া ভূমিরূপ পরিবর্তনে যেমন আকস্মিকভাবে কাজ করে থাকে তেমনি ধীরে ধীরেও কাজ করে থাকে। আকস্মিকভাবে কাজ করে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধীরে ধীরে কাজ করে মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন প্রভৃতি। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে কেবল মাত্র ধীরে ধীরে কাজ করে। শক্তির উৎস। ভূ অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপ শক্তি এই প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস হল ভূ অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপ শক্তি। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হল সৌরশক্তি, এছাড়া নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি হল পরোক্ষ উৎস। পরবর্তী বিষয় ভূমিরূপ। অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর প্রাথমিক ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি গড়ে ওঠে। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়ায় পৃথিবীতে দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে এবং তা শেষে পর্যায়িত ভূমিরূপে পরিণত। আমরা আলোচনা করব ভৌমজল কাকে বলে এবং ভৌমজলের বৈশিষ্ট্যগুলি কি কি তা নিয়ে। প্রথমেই ভৌমজল কাকে বলে। ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভে মাটি, রেগলিত কিংবা শিলারন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকে ভূজল বা ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ, আমরা এখানে চিত্রের উপরে দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের নিচের অংশ অর্থাৎ ভূগর্ভে যে মাটি আছে বা যে শিলাচূর্ণ যাকে আমরা রেগুলিত বলি, কিংবা শিলার মধ্যে যে ফাঁকা স্থান আছে অর্থাৎ শিলারন্ধ্রে যে জল অবস্থান করছে সেই জলকে ভৌমজল বলা হচ্ছে। বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত ও তুষারগলা জলের একটি অংশ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বা অভিকর্ষজ টানে মাটির মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং নিচে যে অপ্রবেশ্য শিলাস্তর থাকে সেই অপ্রবেশ্য শিলাস্তরের উপরে ওই জল সঞ্চিত হয় এবং মৃত্তিকা ও শিলারন্ধ্রকে সম্পৃক্ত করে বা পূর্ণ করে। ভৌমজলের বৈশিষ্ট্য। ভূপৃষ্ঠের নিচে বা ভূগর্ভে মাটি, রেগলিত কিংবা শিলার মধ্যে যে জল অবস্থান করছে সেই ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টিপাত ও তুষারগলা জল। ভূগর্ভে থাকে বলে এই জলের চাপ, তাপমাত্রা ও দ্রাব্যতা ভূপৃষ্ঠের জলের তুলনায় বেশি। কূপ, নলকূপ, আর্টেজিও কূপ এবং প্রস্রবণের মাধ্যমে এই ভূগর্ভের জল আমরা পেয়ে থাকি। আর্দ্র অঞ্চলে যদি আমরা দেখি, আর্দ্র অঞ্চলে ভৌমজলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে এবং শুষ্ক অঞ্চলে ভৌমজলের মধ্যে লোহার পরিমাণ বেশি থাকে।
পৃথিবীতে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে যে জলচক্র সম্পন্ন হয় তার মাধ্যমেই পৃথিবীর ভৌমজলের যে ভাণ্ডার সেই ভাণ্ডার অক্ষুণ্ণ থাকে। আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভৌমজলের উৎস। ভৌমজলের উৎস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভে মাটি, রেগোলিত কিংবা শিলারন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকে ভূজল বা ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল বলে। ভৌমজল নানাভাবে সৃষ্টি হতে পারে। উৎপত্তির প্রকৃতি অনুযায়ী ভৌমজল 6 প্রকার, যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল 4টি। 1. মিটিওরিক জল বা আবহিক জল। 2. সামুদ্রিক জল। 3. সহজাত জল। 4. ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। আবহিক জল, মিটিওরিক ওয়াটার। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে বৃষ্টি, তুষার, শিশির প্রভৃতি রূপে নেমে আসার পর সেই জল অনুস্রাবণ প্রক্রিয়ায় চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভূ অভ্যন্তরে যদি অপবেশ্য শিলাস্তরের উপর সঞ্চিত হয়ে ভৌমজলের সঞ্চয় গড়ে তোলে। এই জলকে আবহিক জল বলে বা অনুপ্রবিষ্ট জল বা গগনাম্বু জল বলে। এই আবহিক জল হল ভৌমজলের সর্বপ্রধান উৎস। ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট গভীর পর্যন্ত এই জল সঞ্চিত হয়। সহজাত জল বা কোনেট ওয়াটার। সমুদ্রের তলদেশে পাললিক শিলা গঠনের সময় সমুদ্রের বা উপহ্রদের লবণাক্ত জল ওই শিলাস্তরের মধ্যে সঞ্চিত হয়। এই জল পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় তার মধ্যেই থেকে যাচ্ছে, তাই এই জলকে সহজাত জল বা জন্মগত জল বলা হচ্ছে। পলিরাশির মধ্যে সঞ্চিত মৃত উদ্ভিদ এবং প্রাণী দেহ যদি জীবাশ্মে পরিণত হয়, ওই জীবাশ্মের মধ্যেও ওই প্রাণী দেহ বা উদ্ভিদের দেহের মধ্যেও জল পলিস্তরে আবদ্ধ হয়। এই জলকে জীবাশ্ম জল বলে। উৎসন্দ জল। অস্ট্রেলীয় বিজ্ঞানী সুয়েস 1902 সালে বলেন, অগ্নুদ্গম কালে ম্যাগমার সঙ্গে উত্তপ্ত এবং খনিজ সমৃদ্ধ যে জল নির্গত হয় তাকে উৎসন্দ বা উৎসারিত জল বলে। এখানে উৎ শব্দের অর্থ উত্থান এবং সান্দ শব্দের অর্থ হল ক্ষরণ। এই প্রকার জল উষ্ণ এবং খনিজ মিশ্রিত। উষ্ণতা 50 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ম্যাগমা থেকে এই জল সৃষ্টি হয় বলে একে ম্যাগমাটিক জল বলে। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ম্যাগমা নির্গমনের সময় এই জল সৃষ্টি হয়েছিল, তাই একে প্রাথমিক জল বলা হয়। উৎসন্দ জল অত্যন্ত গভীরে সৃষ্টি হলে তাকে প্লুটোনিক জল বলে এবং উৎসন্দ জল স্বল্প গভীরে সৃষ্টি হলে তাকে ম্যাগমা জল বলা হয়। মহাসাগরীয় জল। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে খুব অল্প পরিমাণে সমুদ্রের জল শিলার মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজল সৃষ্টি করে। সমুদ্রে যে জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ করলো সেই ভৌমজলকে বলা হচ্ছে মহাসাগরীয় বা সামুদ্রিক জল। এই কারণে উপকূলবর্তী অঞ্চলে কূপ নলকূপের মাধ্যমে যে জল ভৌমজল পাওয়া যায় তার লবণতার পরিমাণ বেশি থাকে। 5. ঘনীভূত জল। রুশ ভূবিজ্ঞানী লেবডভ বলেন, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প শিলার রন্ধ্রে প্রবেশ করে এবং সেখানে বায়ুচাপ কম থাকায় ওই জলীয় বাষ্প ঘনীভূত ও তরল হয়ে ভৌমজলে পরিণত হয়। একে ঘনীভূত জল বলে। মরুভূমি অঞ্চলে যেখানে বাষ্পীভবনের হার অত্যাধিক সেখানে ভূপৃষ্ঠের সামান্য নিচে এই প্রকার জল দেখতে পাওয়া যায়। শুষ্ক ও উষ্ণ অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টি না হলেও এই ভৌমজল সঞ্চয় দেখা যায়। 6. রূপান্তরিত জল। শিলা রূপান্তরের সময় শিলার মধ্যে যে জল আবদ্ধ থাকে তাকে রূপান্তরিত জল বলে। যেমন জিপসাম থেকে অ্যানহাইড্রেট সৃষ্টির সময় এই জল সৃষ্টি হয়। বিভিন্ন পার্বত্য অঞ্চলে এবং সামুদ্রিক অগ্ন্যুৎপাতযুক্ত এলাকায় রূপান্তরিত জল লক্ষ্য করা যায়। প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওটিতে
ভৌমজলের 4টি প্রধান উৎস সহ মোট 6টি উৎস সম্পর্কে জানলাম, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল আবহিক জল বা বৃষ্টিপাত ও তুষারগলা জল। প্রথম অধ্যায়ের ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভৌমজলের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে। ভৌমজলের নিয়ন্ত্রক যে সকল প্রাকৃতিক অবস্থা এবং মানবীয় কার্যাবলী ভূগর্ভে জলের অনুস্রাবণ অর্থাৎ চুঁয়ে চুঁয়ে প্রবেশ করা, প্রবাহ ও সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে তাদের ভৌমজলের নিয়ন্ত্রক বলে। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি হল বৃষ্টিপাত তথা অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব, ভূমির ঢাল, শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান, বাষ্পীভবন, উদ্ভিদের অবস্থান এবং ভূমি ব্যবহারের প্রকৃতি প্রভৃতি। আমরা প্রথমেই বৃষ্টিপাত তথা অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্বের ভূমিকা নিয়ে আলোচনা করব। ভৌমজলের প্রধান উৎস হল অধঃক্ষেপণ বা বৃষ্টির জল, বরফ ও তুষারগলা জল। বৃষ্টিপাত, তুষারপাত, তুহিন, শিশির ইত্যাদি অধঃক্ষেপণ বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে যদি সংগঠিত হয়, সেক্ষেত্রে ভূপৃষ্ঠের উপরিভাগে জলের পরিমাণ বাড়বে। আর ভূপৃষ্ঠের উপরিভাগে জলের পরিমাণ যখন বাড়বে, সেই জল চুঁয়ে চুঁয়ে অর্থাৎ অনুস্রাবণের মাধ্যমে নিচে প্রবেশ করবে এবং নিচে প্রবেশ করার ফলে ভৌমজলের পরিমাণ বেশি হবে। অন্যদিকে বৃষ্টিপাত যদি স্বল্পস্থায়ী মানে অল্পক্ষণ ধরে হয় এবং অল্প পরিমাণে হয়, সেক্ষেত্রে ভূপৃষ্ঠের উপরিভাগে জলের পরিমাণ কম হবে এবং সেই জল অল্প পরিমাণে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে, স্বাভাবিকভাবে ভৌমজলের পরিমাণ সেক্ষেত্রে কম হবে। এখন প্রশ্ন হলো, বর্ষাকাল বা আর্দ্র অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কেমন হবে? বর্ষাকাল বা আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের উপরিভাগে জলের পরিমাণ বেশি হবে, সেই জল বেশি পরিমাণে অনুস্রাবণ বা চুঁয়ে চুঁয়ে ভিতরে প্রবেশ করবে, ভূ অভ্যন্তরে প্রবেশ করার ফলে সেখানে ভৌমজলের ভাণ্ডার বেশি হবে। অন্যদিকে শুষ্ক ঋতু বা খরাপ্রবণ অঞ্চল বা মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য ভূ অভ্যন্তরে কম পরিমাণে জল প্রবেশ করবে, সেক্ষেত্রে কি ভৌমজলের সঞ্চয় কম থাকবে। পরের পয়েন্ট, ভূমির ঢাল। ভূমির ঢাল যদি বেশি হয়, বৃষ্টি বা বরফ গলা জল দ্রুত গতিতে প্রবাহিত হয়ে যাওয়ায় অনুস্রাবণ বা চুঁয়ে চুঁয়ে ভূগর্ভে প্রবেশ করার সুযোগ কম পায়। ফলে যে অঞ্চলগুলিতে ভূমি ঢাল বেশি, সেখানে ভৌমজলের সঞ্চয় কম হয়। কিন্তু ভূমি সমতল বা স্বল্প ঢাল বিশিষ্ট হলে জল ধীর গতিতে গড়িয়ে যায়, ফলে অনুস্রাবণের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশের যথেষ্ট সময় পায়, ফলে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি পায়। অর্থাৎ ভূমির ঢাল বেশি হলে ভূপৃষ্ঠের জল দ্রুত গতিতে প্রবাহিত হয়ে যায়, ভূ অভ্যন্তরে প্রবেশের সময় পায় না, ফলে ভৌমজল কম হয়। অন্যদিকে ভূমির ঢাল কম হলে পৃষ্ঠ প্রবাহ কম হয়, অনুস্রাবণের মাত্রা বেশি হয় এবং ভৌমজলের মাত্রা বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, পর্বত ও মালভূমির খাড়া ঢালে ভৌমজলের সঞ্চয় কেমন হবে? পর্বত ও মালভূমির খাড়া ঢালে বৃষ্টিপাত বা তুষারগলা জল যখন প্রবাহিত হবে, দ্রুত গতিতে প্রবাহিত হয়ে যাবে, স্বাভাবিকভাবে সেখানে অনুস্রাবণের মাত্রা কম হবে বা চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে প্রবেশের মাত্রা কম হবে, ফলে পর্বত মালভূমি অঞ্চলে খাড়া ঢালে ভৌমজলের সঞ্চয় কম হবে। অন্যদিকে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের ভূমিভাগ সমতল হওয়ায় ভৌমজলের ভাণ্ডার বেশি হবে। শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা। মৃত্তিকা ও শিলা বিভিন্ন আয়তনের কণা দ্বারা গঠিত, আর বিভিন্ন আয়তনের কণা দ্বারা গঠিত বলে তাদের মধ্যে ফাঁক বা শূন্যস্থান বা রন্ধ্র থাকে। একটি শিলার মোট আয়তনের সঙ্গে শিলা বা মৃত্তিকার মোট শূন্যস্থান বা ফাঁকের স্থান বা রন্ধ্রের মোট আয়তনের শতকরা অনুপাতকে শিলার সচ্ছিদ্রতা বলে। সচ্ছিদ্রতার সূত্র হল P = W/V × 100। P মানে সচ্ছিদ্রতা, W মানে রন্ধ্রের বা শূন্যস্থানের মোট আয়তন, আর V হচ্ছে শিলার মোট আয়তন। অর্থাৎ শিলার মধ্যে যে শূন্যস্থান বা ফাঁকা স্থান বা রন্ধ্রের মোট আয়তনকে শিলার মোট আয়তন দিয়ে ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করলে শিলার সচ্ছিদ্রতা পাওয়া যাবে। শিলারন্ধ্র বা মৃত্তিকার রন্ধ্রের ব্যাস বড় হলে জল খুব সহজে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। শিলার যে ফাঁকা স্থান শূন্যস্থানগুলো বড় হলে স্বাভাবিকভাবে জল সেখান থেকে দ্রুত নিচে প্রবেশ করতে পারবে। রন্ধ্রের মধ্য দিয়ে জলের যে সঞ্চালন ক্ষমতা, সেই সঞ্চালন ক্ষমতাকে
প্রবেশ্যতা বলে। বেলে পাথর, চুনাপাথর, চক, ডলোমাইট ইত্যাদি প্রবেশ্য শিলায় খনিজ কণাগুলি সচ্ছিদ্রতা বেশি হওয়ায় জলের অনুপ্রবেশ এবং ভৌম জলের সঞ্চার পক্ষে তা আদর্শ। আমরা নিচের চিত্রের মাধ্যমে গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে প্রভৃতির যে প্রবেশ্যতার মাত্রা যে আলাদা তা আমরা দেখতে পাচ্ছি। গ্রানাইট, কোয়ার্টজাইট সছিদ্র না হলেও অসংখ্য ফাটল ও বড় বড় ফাটল, যাকে আমরা দারুণ বলি, এখানে লক্ষ্য করা যায়, যার জন্য এখানে জল প্রবেশ করতে পারে, অর্থাৎ এগুলো সুপ্রবেশ্য। সছিদ্র না হলেও সুপ্রবেশ্য। অন্যদিকে কাদা পাথর সছিদ্র হলেও ছিদ্রগুলি এত সূক্ষ্ম যে প্রবেশ্যতা খুবই কম। এখান থেকে প্রশ্ন দেওয়া হয় যে সছিদ্র না হলেও প্রবেশ্য, উত্তর হবে গ্রানাইট, কোয়ার্টজাইট। অন্যদিকে সছিদ্র হলেও প্রবেশ্যতা কম, উত্তর হবে কাদা পাথর। স্লেট, শেল, গ্যাব্রো, ব্যাসল্ট ইত্যাদি অপ্রবেশ্য শিলায় রন্ধ্রহীন হওয়ায় জলের অনুস্রাবণ কম, মানে চুঁয়ে চুঁয়ে ভিতরে প্রবেশ করছে না এখানে, বা কম করছে, ফলে ভৌমজল সঞ্চয় খুবই কম। পরের পয়েন্ট, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। ভৌমজল সঞ্চয়ের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি, অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরের নিচে অবশ্যই অপ্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে সেক্ষেত্রে কি হয়, ভূপৃষ্ঠের উপরিভাগে যে বৃষ্টির জল বা তুষারকলার জল প্রবাহিত হচ্ছে তার কিছুটা অংশ চুঁয়ে চুঁয়ে বা অনুস্রাবণের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, এবং ভূ অভ্যন্তরে প্রবেশের সময় উপরের প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যখন জলটি নিচের দিকে যাচ্ছে তখন প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তরটি থাকে তাহলে সেই অপ্রবেশ্য শিলাস্তরে গিয়ে ওই জলের নিম্নমুখী গতি বন্ধ হয়ে যাবে, ফলে প্রবেশ্য শিলাস্তরে জলের সঞ্চয় ভাণ্ডার গড়ে উঠবে। পরের পয়েন্ট, বাষ্পীভবন। যে সমস্ত অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ কম সেই সমস্ত অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত জল ভূগর্ভে প্রবেশ করার পূর্বেই বাষ্পীভূত হয়ে যায়, ফলে ভৌমজলের সঞ্চয় কমে। এই জন্য মরু অঞ্চলে ভৌমজলের কম, কারণ এখানে বৃষ্টিপাত কম হয় কিন্তু বাষ্পীভবনের মাত্রা অনেক বেশি। উদ্ভিদের অবস্থান। মাটির উপরিভাগে উদ্ভিদের আবরণ থাকলে বৃষ্টি বা তুষার গলা জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তখন গাছের শিকড়ে বা কাণ্ডের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, ফলে বেশি সময় ধরে ভূপৃষ্ঠস্থ জল চুঁয়ে চুঁয়ে ভিতরে প্রবেশ করে এবং ভৌমজলের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। ভূমি ব্যবহারের প্রকৃতি। ভূমির ব্যবহারের ধরন ভৌমজলের ভাণ্ডারকে প্রভাবিত করে। যেমন গ্রাম অঞ্চলে যদি দেখা হয় সেখানে কৃষিকাজের ফলে মাটির কণাগুলি আলগা হয়ে থাকে, ফলে এই অঞ্চলে যখন বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, সেই বৃষ্টির জল ভূ অভ্যন্তরে বেশি পরিমাণে প্রবেশ ঘটছে, এবং বেশি পরিমাণে বৃষ্টির জল যখন অভ্যন্তরে প্রবেশ করছে স্বাভাবিকভাবে ভৌমজলের পরিমাণটা বাড়ছে। শহর, নগর, মহানগরে পাকা রাস্তা, ঘরবাড়ির আচ্ছাদন মাটিতে জলের অনুপ্রবেশে বাধা দেয়, ফলে সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়। এই জন্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহর অঞ্চলে ক্রমশ ভৌমজলের পরিমাণ কমছে। এছাড়া মাটির বায়ু সঞ্চালন, মাটির আর্দ্রতা ও সম্পৃক্ততা, ভূমিভাগের উপরিভাগে বরফের আচ্ছাদন প্রভৃতি ভৌমজলের ভাণ্ডারকে প্রভাবিত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভৌমজলের স্তর বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার লেয়ার্স। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ভূ অভ্যন্তরে যেখানে অপ্রবেশ্য শিলাস্তর আছে সেই পর্যন্ত বিস্তৃত জলবাহী স্তরকে ভূ অভ্যন্তরের জল ও বায়ুর অবস্থান এবং তাদের সঞ্চালনের পরিমাণের ভিত্তিতে দুটি প্রধান স্তরে ভাগ করা যায়। উপরে আছে অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর বা ভাদস স্তর, এবং তার নিচে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। প্রথমেই অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর বা ভাদস স্তর। ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে ভৌম জলতল বা
সম্পৃক্ত জলস্তরের যে উপরের সীমা পর্যন্ত বিস্তৃত শিলাস্তরের যে অংশ জল ধরে রাখতে পারে না, অর্থাৎ অসম্পৃক্ত অবস্থায় থাকে, তাকে অসম্পৃক্ত স্তর বলে। ভূপৃষ্ঠের উপরিভাগের বৃষ্টিপাত বা তুষার গলা জল যেটি প্রবাহিত হয় তার কিছুটা অংশ অনুস্রাবণ অর্থাৎ চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করলেও এই স্তর কিন্তু সেই জল সংরক্ষণ বা ধরে রাখতে পারে না। পূর্বেই বলা হয়েছে এই স্তরের মধ্য দিয়ে অভিকর্ষজ টানে জল অতি ধীরে নিম্নগামী হয়ে নিচে যে সম্পৃক্ত স্তর আছে সেখানে পৌঁছায়। এই জন্য এই স্তরকে ভাদস স্তর বলা হয়। এই স্তরের অর্থাৎ অসম্পৃক্ত স্তরের বা ভাদস স্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলা হয় ভাদস জল। এই স্তরে মৃত্তিকা বা শিলার বিভিন্ন কণাগুলির মাঝখানে যে ফাঁক বা রন্ধ্র থাকে সেই ফাঁক বা রন্ধ্রে বায়ু বেশি থাকে বলে একে বাতায়ন স্তর বা বায়ুপূর্ণ স্তরও বলা হয়ে থাকে। অসম্পৃক্ত স্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক, আর্দ্র মৃত্তিকা স্তর বা মৃত্তিকা জলস্তর। দুই, মৃত্তিকা বায়ু স্তর বা মধ্যবর্তী স্তর। আর তিন, কৈশিক স্তর। আর্দ্র মৃত্তিকা স্তর ভূপৃষ্ঠ থেকে স্বাভাবিক উদ্ভিদ সমূহ তাদের মূল বা শিকড় মাটির গভীরে প্রবেশ করায়। মাটির গভীরে যে পর্যন্ত উদ্ভিদের মূলগুলো পৌঁছায় সেই পর্যন্ত অসম্পৃক্ত স্তরের অংশকে আর্দ্র মৃত্তিকা জলস্তর বলে। মধ্যবর্তী স্তর উপরে আর্দ্র মৃত্তিকা স্তর আর নিচে কৈশিক স্তর। এই দুটি স্তরের মাঝখানে যে স্তরে জল ও বায়ু আবদ্ধ অবস্থায় থাকে তাকে মধ্যবর্তী স্তর বলে। কৈশিক স্তর অসম্পৃক্ত স্তরের সবচেয়ে নিচের যে স্তরে নিচের সম্পৃক্ত স্তর থেকে জলের ঊর্ধ্বমুখী চলন বা কৈশিক প্রক্রিয়ায় জলের উত্থান ঘটে সেই স্তরকে কৈশিক স্তর বলে। এই অংশে নিচের সম্পৃক্ত স্তর থেকে জল উপরের দিকে উঠে আসে পৃষ্ঠটানের কারণে। প্রতিটি কণাকে বেষ্টন করে তার গায়ে লেগে থাকে। ভৌমজলতল থেকে উপরের দিকে যতদূর পর্যন্ত ভৌমজলের উত্থান ঘটে ততদূর পর্যন্ত এই কৈশিক স্তর বিস্তৃত। আমরা অসম্পৃক্ত স্তর সম্পর্কে জানলাম, এবার আমরা জানব ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর সম্পর্কে। ভূ অভ্যন্তরে অসম্পৃক্ত স্তর থেকে নিচে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত বিস্তৃত মৃত্তিকা ও প্রবেশ্য শিলাস্তরের যে অংশ জলে ভিজে থাকে, কি বলা হচ্ছে? মৃত্তিকা ও প্রবেশ্য শিলাস্তরের যে অংশ জলে ভিজে থাকে বা সম্পৃক্ত হয়ে থাকে, সম্পৃক্ত থাকে, তাকে সম্পৃক্ত স্তর বলা হচ্ছে। এই জলস্তর থেকে মানুষ কূপের সাহায্যে জল সংগ্রহ করে থাকে, তাই এই স্তরকে ফ্রিয়েটিক জলস্তর বলা হয়। এই স্তরে মাটিকণার মধ্যবর্তী সব ফাঁক বা শূন্যস্থান সর্বদা জলে পরিপূর্ণ থাকে। জলতলের স্থায়িত্বের ভিত্তিতে সম্পৃক্ত স্তরকে দুটি উপস্তরে ভাগ করা হয়, যথা এক, স্থায়ী সম্পৃক্ত স্তর এবং দুই, সাময়িক সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তর অপ্রবেশ্য শিলাস্তরের ঠিক উপরে যে স্তর সারা বছর সমানভাবে ভৌমজল দ্বারা সম্পৃক্ত থাকে, অর্থাৎ সারা বছরই সেখানে কি থাকছে? ভৌমজল থাকছে। তাহলে যেখানে সারা বছর ধরে ভৌমজলটা থাকছে সেই স্তরকে বলা হচ্ছে স্থায়ী বা অবিরাম সম্পৃক্ত স্তর। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে 700 থেকে 1000 মিটার গভীরতায় অবস্থান করে। এবার আসি সাময়িক সম্পৃক্ত স্তর।
স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরের অংশ এবং অসম্পৃক্ত স্তর বা ভাদস স্তরের ঠিক নিচে যে ভৌম জলস্তরে কেবলমাত্র বর্ষাকালে বা আর্দ্র ঋতুতে জল পাওয়া যায় তাকে সাময়িক সম্পৃক্ত স্তর বলে। এখানে বর্ষাকাল বা আর্দ্র ঋতুতে এই স্তরে জল পাওয়া গেলেও শুষ্ক ঋতুতে এই অংশে জল পাওয়া যায় না। এই কারণে এই সাময়িক যে সম্পৃক্ত স্তর, এই স্তরকে পরিবর্তনশীল স্তরও বলা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ভূপৃষ্ঠের উপরিভাগে বৃষ্টির জল, তুষারগলা জল, যা কিছু জল প্রবাহিত হয় তার কিছুটা অংশ প্রবাহিত হয়, কিছুটা অংশ ইনফিল্ট্রেশন বা অনুস্রাবণ বা চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই জল প্রথমে অসম্পৃক্ত স্তর অতিক্রম করে। অসম্পৃক্ত স্তর এমনই একটা স্তর যে স্তর জল প্রবাহিত হয় কিন্তু জল ধরে রাখতে পারে না। তারপর এই জল ভূ অভ্যন্তরে প্রবেশের সময় নিচে যদি অপবেশনশীল স্তর থাকে সেখানে বাধা পায় এবং সেই অপবেশনশীল স্তরের উপরে জমা হয়ে সম্পৃক্ত স্তর তৈরি করে। সম্পৃক্ত স্তরের যেখানে সারা বছর জল থাকে তাকে আমরা বলেছি স্থায়ী সম্পৃক্ত স্তর, এবং তার উপরের অংশে যেখানে আর্দ্র ঋতুতে কেবলমাত্র জল থাকে এবং শুষ্ক ঋতুতে জল শুকিয়ে যায় তাকে আমরা বলেছি সবিরাম সম্পৃক্ত স্তর। আমরা আরও জেনেছি অসম্পৃক্ত স্তরের তিনটি অংশ: আর্দ্র মৃত্তিকা স্তর, মধ্যবর্তী স্তর আর কৌশিক স্তর। আরেকটি প্রশ্ন ভৌম জলতল সম্পর্কে আলোচনা করব। ভৌম জলতল বা গ্রাউন্ড ওয়াটার টেবিল বৃষ্টি বা তুষার গলা জল, যা কিছু জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তার কিছুটা অংশ শিলার রন্ধ্র বা মৃত্তিকার মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে অনুস্রাবণ বা চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে এবং এই জল নিচে অপ্রবেশ্যশীল স্তরে বাধাপ্রাপ্ত হয় এবং অপ্রবেশ্যশীল স্তরের উপরে যে প্রবেশ্যশীল স্তর থাকে সেখানে জল সঞ্চিত হয়। অপ্রবেশ্যশীল স্তরের উপরের প্রবেশ্যশীল স্তরে সঞ্চিত জল প্রবেশ্যশীল স্তরের যে অংশকে সম্পৃক্ত করে সেই অংশকে বলা হয় ভৌম জলস্তর বা ফ্রিয়েটিক স্তর। ভৌম জলস্তরের যে পৃষ্ঠ বা উপরিসীমা থাকে অপবেশনশীল স্তরের উপরে যেখানে জল জমে থাকছে সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর। এই সম্পৃক্ত স্তরে যেখানে ভৌম জল থাকছে তার উপরের সীমা বা ঊর্ধ্ব সীমাকে বলা হয় ভৌম জলতল বা ভৌম জলপৃষ্ঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবিল। বৈশিষ্ট্য: ভৌম জলতল ভূপৃষ্ঠ থেকে সাধারণত 700, কোথাও 1000 মিটার গভীরে অবস্থান করে। ভৌম জলতল ভূগর্ভে সরলরেখা বা সমান্তরাল সরলরেখার মতো কিন্তু অবস্থান করে না। ভূমির উচ্চতা ও ঢাল অনুসারে ভৌম জলতল তরঙ্গায়িত হয়, উঁচু নিচু হয়ে থাকে, তরঙ্গায়িত হয়। নদী উপত্যকা এটি অবতল প্রকৃতির হয় এবং উচ্চভূমিতে ভৌম জলতল উত্তর প্রকৃতির হয়। সমভূমি অঞ্চলে ভৌম জলতল হয়ে থাকে অনুভূমিক। ঋতুভেদে ভৌম জলতলের উচ্চতার তারতম্য বা পার্থক্য ঘটে। বর্ষাকালে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাই বৃষ্টির জল বেশি পরিমাণে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং অপ্রবেশশীল স্তরের উপরে বেশি পরিমাণে সঞ্চিত হয়, যার ফলে ভৌম জলতলের উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অন্যদিকে শুষ্ক ঋতুতে বৃষ্টিপাত কম হওয়ায় ভৌম জলতলের উচ্চতা কমে যায়, কারণ এখানে বৃষ্টির জল বা তুষারগলা জল অপেক্ষাকৃত কম ভূ অভ্যন্তরে প্রবেশ করে। ভৌম জলস্তরের স্থায়ী সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বসীমা হল ভৌম জলতলের নিম্নসীমা। স্থায়ী সম্পৃক্ত স্তর কি? সারা বছর যে সম্পৃক্ত স্তরের যে অংশে সারা বছর জল থাকে সেটাকে বলা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। এই স্থায়ী সম্পৃক্ত স্তরের যেটি ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা পর্যন্ত শুষ্ক ঋতুতে ভৌম জলতল নামে, অর্থাৎ ভৌম জলতলের নিম্নসীমা হলো স্থায়ী সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বসীমা। এবারে আসি সাময়িক সম্পৃক্ত স্তর, অর্থাৎ যেখানে বর্ষাকালে জল থাকে এবং শুষ্ক ঋতুতে শুকিয়ে যায়। বর্ষাকালে যখন জল থাকছে তখন এই ভৌম জলতল ক্রমশ বাড়ছে।
ক্রমশ বাড়ছে এবং এই সাময়িক সম্পৃক্ত স্তরের যে উচ্চতা পর্যন্ত মানে ঊর্ধ্বসীমা পর্যন্ত জল থাকছে সেই ঊর্ধ্বসীমা হলো ভৌম জলতলের ঊর্ধ্বসীমা। তাহলে আমরা কি জানলাম? ভৌম জলতলের ঊর্ধ্বসীমা হলো সাময়িক সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত এবং নিম্নসীমা হলো স্থায়ী সম্পৃক্ত স্তরের নিম্নসীমা পর্যন্ত। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা তাহলে ভৌম জলতল সম্পর্কে এবং তাদের প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণের নিয়ন্ত্রকগুলি কি কি, প্রস্রবণ রেখা কাকে বলে, ভারতের প্রধান প্রস্রবণ রেখা অঞ্চলের পরিচয় দাও, তা নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রস্রবণ কাকে বলে। প্রাকৃতিক উপায়ে ভূপৃষ্ঠের কোনো স্থান বা অংশ দিয়ে ভূগর্ভস্থ জল অর্থাৎ ভৌমজল স্বাভাবিকভাবে যদি বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলে। তাহলে ভূ অভ্যন্তর থেকে ভৌমজল স্বাভাবিকভাবে যদি বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলা হচ্ছে। ভূবিজ্ঞানী মঙ্কহাউস বলেন, কিছুটা বেগের সঙ্গে ভূগর্ভের জল স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে প্রস্রবণ বলে। ভৌমজল শরীর থেকে ঘাম নিঃসরণের মতো অতি ধীরে নির্গত হলে তাকে ক্ষরণ বলে। এখানে ক্ষরণ আর প্রস্রবণের মধ্যে পার্থক্য, প্রস্রবণ দ্রুত গতিতে বার হচ্ছে আর ক্ষরণ ধীর গতিতে, অত্যন্ত ধীর গতিতে বার হচ্ছে। প্রস্রবণের নিয়ন্ত্রক কি কি? কোনো একটি জায়গায় প্রস্রবণ কেন সৃষ্টি হবে, সেখান থেকে কত পরিমাণ জল বার হবে, সেগুলো নির্ভর করে কতগুলো প্রাকৃতিক অবস্থার উপর। শিলাস্তরের প্রকৃতি ও গঠন, ভূমির ঢাল কেমন, শিলাস্তরের গভীরতা, সছিদ্রতা, চুক্তি, ফাটল, দারণ, ভাঁজ, শিলাস্তরের প্রবেশ্যতা কেমন, শিলাস্তরের জল ধরে রাখার ক্ষমতা কেমন, প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর পরস্পর কিভাবে অবস্থান করছে, বৃষ্টিপাতের পরিমাণ কেমন হচ্ছে, সেই বৃষ্টির জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে সেখানে ভৌমজলের চাপ কতটা সৃষ্টি করছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। উদাহরণ, ভারতের দেরাদুনের সহস্রধারা, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল প্রভৃতি প্রস্রবণের উদাহরণ বা এখানে প্রস্রবণ দেখতে পাওয়া যায়। প্রস্রবণ রেখা, ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণের মাধ্যমে নির্গত হয় তখন তাকে প্রস্রবণ রেখা বলে। সাধারণত চ্যুতি রেখা, ভৃগুতর রেখা, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর যেখানে পরস্পর মিশেছে ভূতাত্ত্বিক অসঙ্গতির তল বরাবর প্রস্রবণ রেখা গড়ে ওঠে। ভারতের দেরাদুনের সহস্রধারা, আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপোলেশিয়ান পর্বতের পূর্বাংশে চ্যুতিরেখা বরাবর প্রস্রবণ রেখা দেখা যায়। প্রস্রবণ রেখা বরাবর জলপ্রপাত গড়ে উঠলে তাকে প্রপাত রেখা বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপোলেশিয়ান পর্বতের পূর্বাংশে প্রপাত রেখা দেখা যায়। ভারতের প্রধান প্রস্রবণ অঞ্চল, ভারতে মূলত 4টি প্রধান প্রস্রবণ রেখা অঞ্চল আছে। 1. উত্তরপ্রদেশের কুমায়ুন হিমালয়ের পাদদেশীয় অঞ্চল। 2. মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের সহ্যাদ্রি পর্বত বা পশ্চিমঘাট পর্বতের পাদদেশীয় অঞ্চল। 3. ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নিচু পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং 4. উত্তর পূর্ব ভারতের মেঘালয় মালভূমি অঞ্চল। আমরা প্রস্রবণ কাকে বলে এবং প্রস্রবণের শ্রেণীবিভাগ সম্পর্কে। প্রস্রবণের শ্রেণীবিভাগ যেমন বর্ণনামূলক অংশে প্রশ্নপত্রে দেওয়া হয়, ঠিক তেমনি এই অংশের মধ্যে একাধিক অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্ন আছে, তাই আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখব। প্রস্রবণ কাকে বলে? প্রাকৃতিক উপায়ে ভূপৃষ্ঠের কোনো স্থান বা অংশ দিয়ে ভূগর্ভস্থ জল অর্থাৎ ভৌমজল স্বাভাবিকভাবে যদি বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলে। তাহলে ভূ অভ্যন্তর থেকে ভৌমজল স্বাভাবিকভাবে যদি বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলা হচ্ছে। ভূবিজ্ঞানী মঙ্কহাউস বলেন, কিছুটা বেগের সঙ্গে ভূগর্ভের জল স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে প্রস্রবণ বলে। ভৌমজল শরীর থেকে ঘাম নিঃসরণের মতো অতি ধীরে নির্গত হলে তাকে ক্ষরণ বলে। প্রস্রবণের শ্রেণীবিভাগ, প্রস্রবণকে বিভিন্ন দিক থেকে বিচার করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যথা
প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। প্রথমেই স্থায়িত্বের বিচারে। স্থায়িত্বের বিচারে প্রস্রবণ দুই প্রকার, এক অবিরাম প্রস্রবণ আর দুই সবিরাম প্রস্রবণ। যেসব প্রস্রবণ থেকে ভূগর্ভস্থ জল সারা বছর নিয়মিতভাবে বেরিয়ে আসে সেগুলিকে অবিরাম প্রস্রবণ বলে। মানে যে সমস্ত প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হবে সেগুলো হচ্ছে অবিরাম প্রস্রবণ। প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগের স্তর বরাবর স্থায়ী সম্পৃক্ত স্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে অবিরাম প্রস্রবণ গঠিত হয়। আমরা ডান দিকের চিত্রে বৃষ্টিপাত হতে লক্ষ্য করছি। বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে নিম্নগামী হচ্ছে এবং অপ্রবেশ্য শিলাস্তরে বাধা পেয়ে তার উপরে জমা হয়ে ভৌম জলের স্তরে তৈরি করেছে, যেটি স্থায়ী সম্পৃক্ত স্তর। এখন প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের যে সংযোগের স্থল তার ডান দিকের অংশে উন্মুক্ত হয়ে আছে, আর এই উন্মুক্ত অংশ দিয়ে স্থায়ী সম্পৃক্ত স্তরের জল বাইরে বেরিয়ে এসে অবিরাম প্রস্রবণের সৃষ্টি করেছে। ছত্তিশগড় রাজ্যের অমরকণ্টকে সোন নদীর উৎস সোনামুড়া এই ধরনের প্রস্রবণের উদাহরণ। 2. সবিরাম প্রস্রবণ। যে সকল প্রস্রবণ থেকে কেবলমাত্র আর্দ্র ঋতুতেই অর্থাৎ বর্ষাকালে জল বের হয়, অন্য সময় শুষ্ক ঋতুতে জল শুকিয়ে যায়, তাকে সবিরাম প্রস্রবণ বলে। উদাহরণ বলা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের চাইবাসা জেলার লুপুংগুটু প্রস্রবণমালার কয়েকটি প্রস্রবণে বর্ষার শেষে এবং শীতের শুরুতে শুকিয়ে যায় এবং অন্যান্য সময় জল নির্গত হয়ে থাকে। আমরা সবিরাম প্রস্রবণের আর্দ্র ঋতুর অবস্থা এবং শুষ্ক ঋতুর অবস্থার দুটি চিত্র দেখতে পাচ্ছি। ডান দিকের অংশে আর্দ্র ঋতুতে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে বৃষ্টির জল প্রচুর পরিমাণে সঞ্চিত হতে দেখতে পাচ্ছি এবং ডান দিকের অংশে যেখানে প্রবেশ এবং অপ্রবেশ্য শিলাস্তর মিশেছে সেখান থেকে জল বার হতে দেখছি, অর্থাৎ প্রস্রবণ সৃষ্টি হয়েছে, জল বার হচ্ছে। এবার যদি আমরা বাঁ দিকে আসি, শুষ্ক ঋতুতে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। বৃষ্টিপাত না হওয়ার জন্য অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলাস্তর রয়েছে সেখানে ভৌম জলের সঞ্চয় কম, স্বাভাবিকভাবে এখানে প্রস্রবণে জল নির্গত হয় না। আমরা এবার জলের উপাদানের উপর ভিত্তি করে প্রস্রবণের শ্রেণীবিভাগ করব। জলের উপাদানের ভিত্তিতে প্রস্রবণ দুই প্রকার, এক স্বাদু জলের প্রস্রবণ আর দুই খনিজ প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ। যে সকল প্রস্রবণের জলে দ্রাব্য খনিজের পরিমাণ লিটারে 1 গ্রামের কম, দ্রাব্য খনিজ পদার্থের পরিমাণ প্রতি লিটারে 1 গ্রামের কম, তাদের স্বাদু জলের প্রস্রবণ বলা হচ্ছে। অন্যদিকে খনিজ প্রস্রবণ। যে সকল প্রস্রবণের জলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ যেমন খনিজ লবণ, লৌহ যৌগ, সালফার যৌগ ইত্যাদি দ্রবীভূত থাকে তাকে খনিজ প্রস্রবণ বলে, যেমন বক্রেশ্বর বা রাজগিরির প্রস্রবণ। অর্থাৎ খনিজ প্রস্রবণে প্রতি লিটার জলে খনিজ পদার্থের পরিমাণ 1 গ্রাম বা তার বেশি থাকে। খনিজ প্রস্রবণের জলে রোগ নিরাময় হয় বলে এই প্রস্রবণগুলি থেকে স্বাস্থ্য নিবাস বা স্পা শহর গড়ে ওঠে, যেমন ইংল্যান্ডের চেলটেনম স্পা। জলের উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণ 3 প্রকার, এক শীতল প্রস্রবণ, 2 উষ্ণ প্রস্রবণ আর 3 গিজার। শীতল প্রস্রবণ। যে সকল প্রস্রবণ থেকে শীতল জল নির্গত হয়ে থাকে তাদের শীতল প্রস্রবণ বলে, যেমন উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনের কাছে সহস্রধারা। এই সমস্ত প্রস্রবণের জলের উষ্ণতা ভূপৃষ্ঠের বাইরের জলের উষ্ণতা থেকে কম থাকে। উষ্ণ প্রস্রবণ। যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল বার হয় তাকে বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। ভৌমজল ভূগর্ভের অনেক গভীরে প্রবেশ করলে সেখানকার তাপে জল উষ্ণ হয়। এই উষ্ণ জল ভূপৃষ্ঠের কোনো ফাটল বা গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসলে এই জলধারাকে উষ্ণ প্রস্রবণ বলে। উদাহরণ হিমাচল প্রদেশের তাতাপানি, মণিকরণ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, বিহারের রাজগীর, ওড়িশার তপ্তপানি প্রভৃতি উষ্ণ প্রস্রবণের উদাহরণ। এই প্রস্রবণ থেকে নির্গত জলের উষ্ণতা ভূপৃষ্ঠের বাইরের জলের তুলনায় বেশি হয়ে থাকে। গিজার। গিজার একটি উষ্ণ প্রস্রবণ। যেসব উষ্ণ প্রস্রবণের জল প্রতিনিয়ত কিছু সময় অন্তর, তা কয়েক মিনিট হতে পারে বা কয়েক ঘন্টা অন্তর হতে পারে, ফোয়ারার মতো স্তম্ভের আকারে সশব্দে প্রবল বেগে নির্গত হয় সেগুলিকে গিজার বা গাইজার বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল পৃথিবীর একটি বিখ্যাত গিজার। গিজার সম্পর্কে বিস্তারিত পরবর্তী একটি আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। শিলাস্তরের গঠন ও শিলার প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। ভূতত্ত্ববিদ ব্র্যান্ড এই প্রস্রবণগুলিকে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেন, ক অভিকর্ষজ প্রস্রবণ আর খ অভিকর্ষজ প্রস্রবণ। প্রথমেই অভিকর্ষজ প্রস্রবণ। সাধারণত যে সকল প্রস্রবণের মাধ্যমে
ভূগর্ভস্থ ভৌমজল পৃথিবীর অভিকর্ষীয় বা মাধ্যাকর্ষণ টানের অনুকূলে ভূপৃষ্ঠে নির্গত হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যদি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে ভৌমজল, তাদের অভিকর্ষীয় বা অভিকর্ষ প্রস্রবণ বলা হচ্ছে। অভিকর্ষীয় বা অভিকর্ষ প্রস্রবণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 7 প্রকার অভিকর্ষ প্রস্রবণ সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ভৃগুতট পাদদেশ বা খাড়াতল পাদদেশ প্রস্রবণ সম্পর্কে। কোনো দীর্ঘাকৃতির উচ্চভূমির খাড়া ঢালের দিককে বলা হয় ভৃগুতট বা ভৃগুঢাল এবং বিপরীত দিকের মৃদুঢালকে বলা হয় নতিঢাল। তাহলে উচ্চভূমির খাড়া ঢালের অংশকে ভৃগুঢাল বলা হচ্ছে এবং বিপরীত দিকের মৃদুঢাল অংশকে নতিঢাল বলা হচ্ছে। উচ্চভূমির অভ্যন্তরে যদি চুনাপাথর, চক প্রভৃতির মতো প্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার নিচে অপ্রবেশ্য শিলাস্তর যেমন কাদা পাথরের স্তর থাকে, আর প্রবেশ্য শিলাস্তরটি আর অপ্রবেশ্য শিলাস্তরের যে সংযোগ স্থল সেটা যদি ভৃগুতটের দিকে উন্মুক্ত থাকে, তাহলে উভয় শিলাস্তরের সংযোগস্থলে যে প্রস্রবণটা সৃষ্টি হবে তাকে ভৃগুতট পাদদেশ প্রস্রবণ বলে। উদাহরণ দেরাদুনের সহস্রধারা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে নিম্নগামী হয়ে অপ্রবেশ্য শিলাস্তরে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপর ভৃগুতটের পাদদেশীয় অংশে যেখানে অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তর মিশেছে সেই অংশ যেটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়েছে সেখান থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। ভৃগুতটের পাদদেশীয় অংশ থেকে এই জল বেরিয়ে আসছে, তাই এটি ভৃগুতটের পাদদেশীয় প্রস্রবণ। নতিঢাল প্রস্রবণ প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগ স্থল যদি নতি ঢালে উন্মুক্ত হয়, আগে ভৃগুর ঢালে উন্মুক্ত হচ্ছিল, এবার কোথায় নতি ঢালে যদি উন্মুক্ত হয়, তবে ওই স্থানে যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে নতি ঢাল প্রস্রবণ বা সংযোগ প্রস্রবণ বলে। ঝাড়খণ্ডের চাইবাসার লুপুংগুটু প্রস্রবণ এই ধরনের প্রস্রবণের উদাহরণ। আমরা এখানে চিত্রে উচ্চভূমির উপরিভাগে বৃষ্টি হতে লক্ষ্য করছি। বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে নিম্নগামী হচ্ছে এবং অপ্রবেশ্য শিলাস্তরের উপরে সঞ্চিত হচ্ছে। এবার নতি ঢাল, মৃদু ঢাল বরাবর যে অংশ প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের নতি ঢাল বরাবর যেখানে উন্মুক্ত হয়ে আছে সেই অংশ দিয়ে এই জল বেরিয়ে আসছে। চ্যুতি প্রস্রবণ যদি চ্যুতির ফলে কোনো প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তরের ওপর অবস্থান করে, তাহলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে ভৌমজল ছিল তা নিচের দিকে আর যেতে পারবে না। তখন চ্যুতিতল বরাবর প্রবাহ বন্ধও হয়ে যাবে এবং চ্যুতিতল বরাবর ভূপৃষ্ঠে সেই জল বেরিয়ে আসবে, অর্থাৎ প্রস্রবণ সৃষ্টি হবে। একে চ্যুতি প্রস্রবণ বলা হয়। এক কথা যদি আমরা বলতে যাই, ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে চ্যুতি সম্পন্ন হলো এবং সে চ্যুতি সম্পূর্ণ হওয়ার কারণে যদি প্রস্রবণের সৃষ্টি হয় তাকে চ্যুতি প্রস্রবণ বলা হবে। হিমাচল প্রদেশের মণিকরণে এই ধরনের প্রস্রবণ লক্ষ্য করা যায়। আমরা ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছি অপ্রবেশ্য শিলাস্তর আর প্রবেশ্য শিলাস্তর চ্যুতির ফলে তাদের স্থান পরিবর্তন করেছে এবং অপ্রবেশ্য শিলাস্তরের উপর প্রবেশ্য শিলাস্তর উঠে যাওয়ার কারণে চ্যুতিতল বরাবর ভৌমজল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ চ্যুতি প্রস্রবণ সৃষ্টি করেছে। বিদার ও দারুণ প্রস্রবণ কিছু শিলা আছে যেমন ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টজাইটের মতো বিশালাকার অপ্রবেশ্য শিলা। অপ্রবেশ্য শিলা মানে তার মধ্যে জল প্রবেশ করা উচিত নয়, কিন্তু এই সমস্ত শিলায় অসংখ্য ফাটল বা বিদার বা দারুণ, বড় ফাটলগুলোকে দারুণ বলছে, তার মধ্যে দিয়ে জল প্রবেশ করছে। তা আবার ভূপৃষ্ঠে কোনো একটা উন্মুক্ত ফাটলের যে অংশটা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়েছে সেখান থেকে আবার বেরিয়ে আসছে। তাহলে ফাটলের এক অংশ দিয়ে বা বিদারের এক অংশ দিয়ে জল প্রবেশ করছে, সেই ফাটলের অন্য অংশ দিয়ে সেই জল বেরিয়ে আসছে। এই ধরনের প্রস্রবণকে বলা হচ্ছে বিদার বা দারুণ প্রস্রবণ। অমরকণ্টকের সোনমুড়া এর উদাহরণ। সমান্তরাল প্রস্রবণ প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর পরস্পর সমান্তরালে পরপর অবস্থান করলে তাদের যে সংযোগস্থলগুলো রয়েছে সেই সংযোগস্থলগুলি দিয়ে জল নিয়মিতভাবে বেরিয়ে আসছে। তাহলে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তর কীভাবে থাকছে? পরস্পরের সমান্তরালে থাকছে এবং তাদের সংযোগস্থল দিয়ে জল বেরিয়ে আসছে। এই রকম প্রস্রবণকে সমান্তরাল প্রস্রবণ বলা হয়। ভ্যাকলুসিয়ান প্রস্রবণ বা দ্রবণ প্রস্রবণ চুনাপাথর গঠিত অঞ্চলে বৃষ্টি হলো বা এই অঞ্চলের উপর দিয়ে কোনো নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর জল বা বৃষ্টিপাতের জল বিভিন্ন ফাটল বা দারুণ দিয়ে ভূগর্ভে প্রবেশ করলো।
প্রবেশ করে নিচের অপবেশ শিলাস্তর পর্যন্ত সেই জল পৌঁছে গেল এবং অপবেশ শিলাস্তলে উপরে জমা হলো। তারপরে কি হলো, অপবেশ শিলাস্তরের ঢালু যে তল আছে তল বরাবর প্রবাহিত হয়ে চুনাপাথরের প্রান্ত দেশে প্রস্রবণ সৃষ্টি করলে তাকে ভ্যাকলুসিয়ান প্রস্রবণ বলে। ফ্রান্সের রোন উপত্যকায় ফন্টেন দা ভ্যাকলুস নামক প্রস্রবণ থেকে এই নামের উৎপত্তি। উদাহরণ, মুসৌরির কেম্পোটি জলপ্রপাতটি এরূপ প্রস্রবণের উদাহরণ। আমরা চিত্রে চুনাপাথরের প্রান্তদেশ বরাবর প্রস্রবণ সৃষ্টি হতে দেখতে পাচ্ছি। ডাইক প্রস্রবণ। অনেক সময় কোনো ঢালু প্রবেশ্য শিলাস্তরকে ভেদ করে ডাইক আগ্নেয় উদ্ভিদ রূপে অবস্থান করলে প্রবেশ্য শিলাস্তর ও ডাইকের সংযোগস্থল বরাবর প্রস্রবণ সৃষ্টি হয়। একে ডাইক প্রস্রবণ বলে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি নিচে অপবেশ শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে এবং একটি ডাইক অবস্থান করছে যা প্রবেশ শিলাস্তরকে দুটো ভাগে ভাগ করেছে, ডান দিকের অংশ এবং বাঁ দিকের অংশ। ডান দিকের অংশে বৃষ্টি হচ্ছে না, বাঁ দিকের অংশে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জল নিচের অপবেশ শিলাস্তরের উপরে যে প্রবেশ শিলাস্তরের আছে সেখানে সঞ্চিত হচ্ছে এবং ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলছে। কিন্তু ডাইকের অবস্থানের কারণে ওই জল ডান দিকের অংশে যেতে পারছে না। কিন্তু ভৌমজলে বেশি হলে কি হবে, ওই প্রবেশ শিলাস্তর এবং ডাইকের সংযোগস্থল দিয়ে স্বাভাবিকভাবে ওই জল বেরিয়ে আসবে, অর্থাৎ ডাইক প্রস্রবণের সৃষ্টি করবে। অভিকর্ষজ প্রস্রবণ। ভূগর্ভস্থ জলের চাপ বৃদ্ধি পেলে অনেক সময় প্রস্রবণগুলি থেকে পৃথিবীর যে অভিকর্ষীয় টান যেদিকে আছে তার বিপরীত দিকে অর্থাৎ প্রতিকূলে জল ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হয়, বেরিয়ে আসে। এইসব প্রস্রবণকে অভিকর্ষজ প্রস্রবণ বলে। তার মানে মাধ্যাকর্ষণ শক্তির টানের বিপরীতে কিন্তু ভৌমজল বেরিয়ে আসলে অভিকর্ষজ প্রস্রবণ সৃষ্টি হচ্ছে। এরূপ প্রস্রবণগুলি হলো আর্টেজিও কূপ, আগ্নেয় প্রস্রবণ আর গিজার। প্রথমে আমরা আর্টেজিও কূপ নিয়ে আলোচনা করব। দেখে নেই, বলা হচ্ছে যদি দুটি অপবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অধভঙ্গের আকারে অবস্থান করে এবং প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে, তাহলে বৃষ্টির জল ওই দুই প্রান্ত দিয়ে এসে প্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে সংযুক্ত হয়। এই অবস্থায় অপবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত কূপ খনন করলে ফাটল সৃষ্টি হলে পাম্পের সাহায্য ছাড়াই জল স্বাভাবিক চাপে প্রবল বেগে উপরের দিকে উঠতে থাকে। একে আর্টেজিও কূপ বা চাপ প্রস্রবণ বলে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি দুটো অপবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অধভঙ্গের বা অর্ধচন্দ্র আকারে অবস্থান করছে, যার দুই প্রান্তে ভূপৃষ্ঠে উন্মুক্ত এবং উন্মুক্ত স্থানে বৃষ্টির জল প্রবেশ করছে। ফলে ওই দুটি অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে সেই ভৌম জল সঞ্চিত হয়ে আছে। এখন উপরের যে অপবেশ্য শিলাস্তর সেটা যদি ফেটে যায় বা কোনো কূপ সেখানে খনন করা হয়, তাহলে জলের স্বাভাবিক চাপে সেখান থেকে জল কিন্তু বাইরে বেরিয়ে আসে। এই স্বাভাবিকভাবে জল বাইরের দিকে বেরিয়ে আসছে, একে বলা হচ্ছে আর্টেজিও কূপ। নামকরণ এরকম হয়েছে কেন? ফ্রান্সের আর্তুয়েস অঞ্চলে সর্বপ্রথম এই কূপ খনন করা হয়েছিল বলে এর নাম আর্টেজিও কূপ। উদাহরণ, অস্ট্রেলিয়ায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আর্টেজিও কূপ লক্ষ্য করা যায়। গ্রেট আর্টেজিও বেসিন বিশ্বের বৃহত্তম, এর মধ্যে বিশ্বের বৃহত্তম আর্টেজিও বেসিন আছে গ্রেট আর্টেজিও বেসিন, অস্ট্রেলিয়া অবস্থিত। ভারতের গুজরাটের বীরগাঁও, তামিলনাড়ুর কাড্ডালো, ওড়িশার বালেশ্বরেও আর্টেজিও কূপ লক্ষ্য করা যায়। আগ্নেয় প্রস্রবণ। কি বলা হচ্ছে আগ্নেয় প্রস্রবণে? বলা হচ্ছে আগ্নেয়গিরির প্রধান বা গৌণ জ্বালামুখের মধ্য দিয়ে উত্তপ্ত আগ্নেয়শিলার সংস্পর্শে ভৌমজল যদি উষ্ণ হয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে আগ্নেয় প্রস্রবণ বলা হচ্ছে। গিজার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করব। আর্টেজিও প্রস্রবণ বা আর্টেজিও কূপ কাকে বলে, আর্টেজিও কূপের উৎপত্তি ও গঠন সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আর্টেজিও কূপ সম্পর্কিত প্রশ্নগুলি হলো: আর্টেজিও প্রস্রবণ বা কূপ কাকে বলে, এর উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো, আর্টেজিও কূপের গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো। প্রথমে আমরা সংজ্ঞা জেনে নেব আর্টেজিও কূপের। যে কূপ খনন করলে পাম্পের সাহায্য ছাড়াই ভৌম জল স্বাভাবিকভাবে বেরিয়ে আসে তাকে আর্টেজিও কূপ বলে,
অর্থাৎ কোনো একটা কূপ খনন করা হলো, যে কূপ খনন করা হলো কিন্তু পাম্পের সাহায্য ছাড়াই সেই কূপ দিয়ে মাটির তলার জল স্বাভাবিকভাবে বেরিয়ে আসছে, এই ধরনের কূপগুলোকে বলা হবে আর্টেজিও কূপ। আর্টেজিও কূপ নামকরণের কারণ হলো 1750 সালে উত্তর পূর্ব ফ্রান্সের আর্তোয়েস নামক একটি অঞ্চল, যে অঞ্চলে সর্বপ্রথম এই ধরনের কূপ খনন করা হয়েছিল, তাই আর্তোয়েস অঞ্চলের নাম অনুসারে এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলা হয়। আর্টেজিও কূপ সর্বত্র লক্ষ্য করা যায় না, এখানে শর্তসম বানানটা ভুল আছে। আর্টেজিও কূপ গঠনের জন্য কতগুলো শর্তের প্রয়োজন হয়। এই শর্তগুলি হলো, প্রথম, প্রবেশ্য শিলার অবস্থান। তাহলে প্রবেশ্য শিলার অবস্থান কি বলা হচ্ছে? ভাঁজযুক্ত অঞ্চলে অধোভঙ্গের আকারে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য শিলাস্তরের অবস্থান আর্টেজিও কূপ গঠনের প্রধান শর্ত। তাহলে শিলাস্তর অধোভঙ্গ আকারে অবস্থান করছে, সেই অধোভঙ্গ আকারে অবস্থিত শিলার দুটো অপবেশ্য শিলা, উপরে অপবেশ্য নিচে অপবেশ্য শিলাস্তর থাকছে, আর মাঝখানে থাকছে অর্ধ ভঙ্গের ন্যায় বা অর্ধ চন্দ্র আকারে অবস্থান করছে প্রবেশ্য শিলাস্তর। তাহলে অর্ধ চন্দ্র আকারে প্রবেশ্য শিলাস্তর যদি না থাকে তাহলে কিন্তু আর্টেজিও কূপ গঠিত নাও হতে পারে। 2, অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রবেশ্য শিলাস্তর মাঝখানে অর্ধচন্দ্র আকারে অবস্থান করছে। এই প্রবেশ্য শিলাস্তরের উপরে এবং প্রবেশ্য শিলাস্তরের নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তর অবশ্যই থাকতে হবে, যাতে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল প্রবেশ করার পর জলটা উপরের দিকে বা নিচের দিকে চুইয়ে না যেতে পারে। তাহলে উপরেও অপ্রবেশ্য শিলাস্তর, নিচেও অপ্রবেশ্য শিলাস্তর, মাঝখানে প্রবেশ্য শিলাস্তর, এবং সেই প্রবেশ্য শিলাস্তরে জল যাতে জমে থাকতে পারে তার জন্য এই অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান একান্ত প্রয়োজন। পরটা কি বলা হচ্ছে? প্রবেশ্য শিলাস্তরের উন্মুক্ততা। অধোভঙ্গাকৃতি প্রবেশ্য শিলাস্তরের অন্তত এক প্রান্ত ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকবে, যাতে বৃষ্টির জল সহজেই প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হতে পারে। শুধু অর্ধচন্দ্রাকারে প্রবেশ্য শিলাস্তরটা অবস্থিত থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্ত থাকলে বেশি ভালো হয়, তবে অন্তত একটা প্রান্ত বৃষ্টিবহুল অঞ্চলে উন্মুক্ত থাকতে হবে। আর উন্মুক্ত না থাকলে তো জল প্রবেশ্য শিলাস্তরে প্রবেশ করতে পারবেই না। পরের পয়েন্ট বলছে জলের স্বাভাবিক চাপ। অধোভঙ্গাকৃতি প্রবেশ্য শিলার প্রান্তদেশ যথেষ্ট উঁচু হতে হবে, যাতে অধোভাঁজের নিম্নাংশে পর্যাপ্ত পরিমাণে জলের চাপ থাকে। অর্থাৎ এই যে অধোভঙ্গ আকারে প্রবেশ্য শিলাস্তর রয়েছে তার দুই প্রান্ত যেন উঁচুতে অবস্থান করে। উঁচুতে অবস্থান করলে কি হবে? তাহলে মাঝখানের যে অংশটা সেখানে জলের চাপটা বেশি হবে। এই রকম অনুকূল পরিবেশ যদি থাকে তাহলে সেই অঞ্চলে আর্টেজিও কূপ গঠিত হবার সম্ভাবনা আছে। উৎপত্তি বা গঠন। অর্ধচন্দ্রাকার ভাঁজযুক্ত দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর যদি অবস্থান করে, তার ওই প্রবেশ্য শিলাস্তরটির অন্তত একটি প্রান্ত যদি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্মুক্ত থাকলে কি হবে? সেই বৃষ্টির জল ওই প্রবেশ্য শিলাস্তরে প্রবেশ করে জলের সঞ্চয় হবে, এবং যত বেশি জল প্রবেশ করবে জলের স্তরে, তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্য অংশটায় জলের প্রবল চাপ সৃষ্টি হবে। ফলে ওই স্তর পর্যন্ত যদি কূপ খনন করা হয় বা কোনো কারণে যদি প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে ফেটে যায়, তাহলে কি হবে? পাম্পের সাহায্য ছাড়াই ভূ অভ্যন্তরের জলটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ভূ অভ্যন্তরের প্রবেশ্য শিলাস্তরের যে জল সেটা যখন বাইরে বেরিয়ে আসছে তাকে বলা হচ্ছে আর্টেজিও কূপ।
এই ধরনের আর্টেজিও কূপ সবচেয়ে বেশি পরিমাণে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার মধ্যভাগের শুষ্ক নিম্নভূমি অঞ্চলে। অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বাধিক ৯,০০০টি আর্টেজিও কূপ গড়ে উঠেছে, যার মধ্যে গ্রেট আর্টেজিও বেসিন বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এছাড়া উত্তর পূর্ব ফ্রান্স, ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম, তামিলনাড়ুর কাড্ডালোর, উড়িষ্যার বালেশ্বর প্রভৃতি জায়গায় আর্টেজিও কূপ। প্রশ্নটি হলো, কাস্ট অঞ্চলে প্রায় অনুর্বর হয়, কারণ নির্দেশ করো। অথবা কাস্ট অঞ্চল সাধারণত অনুর্বর হয় কেন? প্রশ্নের উত্তরটি নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে বলবো, যারা এখনও জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। যাই হোক, কাস্ট অঞ্চল চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম দ্বারা গঠিত অঞ্চলে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরের অংশে অর্থাৎ ভূপৃষ্ঠীয় অংশে এবং উপপৃষ্ঠীয় অর্থাৎ ভূপৃষ্ঠের সামান্য নিচের অংশে যে শিলাসমূহ রয়েছে সেগুলো জলে দ্রবীভূত হয়ে যায় এবং জলে দ্রবীভূত হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ এবং জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকে কাস্ট ভূমিরূপ বলা হয়। আর যে সমস্ত অঞ্চলে এই কাস্ট ভূমিরূপগুলি গড়ে ওঠে বা দেখা যায় তাকে বলা হয় কাস্ট অঞ্চল। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে অর্থাৎ কাস্ট অঞ্চলের ভূমিভাগ অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। এখন কাস্ট অঞ্চল প্রধানত অনুর্বর হয় কেন তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট বলা হচ্ছে চ্যুতি ও দারণের উপস্থিতি। কাস্ট অঞ্চলের ভূমিভাগে অসংখ্য চ্যুতি থাকছে, সেখানে ফাটল থাকছে, দারণ থাকছে। ফাটল যখন বড় হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে দারণ। চ্যুতি, ফাটল, দারণ থাকায় ভূপৃষ্ঠের উপরে যখন বৃষ্টির জল পড়ছে বা অন্যান্যভাবে জল আসছে, সেই জল অতি সহজেই পৃথিবীর ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করছে। ভূপৃষ্ঠের কিছুটা নিচে অপরিষ্কার শিলাস্তর যেখানে আছে তার উপর পর্যন্ত এটি প্রবেশ করছে। এর ফলে কি হচ্ছে? ভূপৃষ্ঠ শুষ্ক হয়ে পড়ছে। মূল কথা, কাস্ট অঞ্চলের ভূমিভাগ কি আছে? অসংখ্য চ্যুতি, ফাটল আছে এবং দারণ আছে। ফলে ভূপৃষ্ঠে যখন বৃষ্টির জল পড়ছে সেই বৃষ্টির জলটা খুব সহজেই ভিতরের দিকে প্রবেশ করে যাচ্ছে। ফলে উপরের অংশতে যা জলটা থাকছে না, ফলে উপরের অংশটা কি হচ্ছে? ভূপৃষ্ঠের অংশটা শুষ্ক হয়ে থাকছে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে বৃষ্টিপাতের স্বল্পতা। বাবা, পূর্বে বলা হচ্ছে চ্যুতি, ফাটল, দারণ আছে, তার ফলে বৃষ্টির জল ধরে রাখতেই পারছে না। আবার পরের পয়েন্টে বলা হচ্ছে এখানে বৃষ্টিপাত অল্প পরিমাণে হচ্ছে, তাহলে স্বাভাবিক ভূপৃষ্ঠ অংশটা শুষ্ক থাকবেই। বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ কাস্ট অঞ্চলগুলির বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনের, যা এই অঞ্চলের বিভিন্ন কাস্ট ভূমিরূপ যেমন সোয়ালোহোল, সিঙ্কহোল, উভালা প্রভৃতি তৈরিতে সহায়তা করলেও এই ধরনের বৃষ্টিপাত এই অঞ্চলে কৃষিকাজের পক্ষে খুব একটা উপকার করে না, অর্থাৎ অনুপযুক্ত। অত্যাধিক প্রবেশতা। প্রথম পয়েন্ট আমরা দেখলাম চ্যুতি, ফাটল আছে, জল ভিতরে চলে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বৃষ্টিপাত অল্প। তৃতীয় পয়েন্ট বলছে আবার অত্যাধিক প্রবেশতা। চুনাপাথর, ডলোমাইট অত্যন্ত সচ্ছিদ্র ও প্রবেশ্য হওয়ায় ভূপৃষ্ঠীয় জল অতি দ্রুত ভূ অভ্যন্তরে প্রবেশ করে, ফলে মাটির পৃষ্ঠস্তর অত্যন্ত শুষ্ক ও শক্ত হয়ে পড়ে। তাহলে এখানে মূল কথা যে তিনটে পয়েন্ট আমরা দেখলাম, যে বৃষ্টির জল কম আসছে আর জল ভূপৃষ্ঠের উপরে থাকছে না, সেটা ভিতরে প্রবেশ করে যাচ্ছে, ফলে ভূপৃষ্ঠের উপরের অংশ শুষ্ক হচ্ছে এবং শক্ত হয়ে পড়ছে। পরের পয়েন্ট দেখব, বলা হচ্ছে পুষ্টি মৌলের অভাব। মাটির উর্বরতার আদর্শ সোডিয়াম, পটাশিয়াম, বোরন, জিঙ্ক, সালফার প্রভৃতি খনিজ পুষ্টিমৌল ব্যাপক অনুস্রবণ প্রক্রিয়ায় মাটির গভীরে চলে যায়, ফলে পৃষ্ঠদেশীয় মাটি অনুর্বর হয়ে পড়ে। পূর্বে বলা হলো যে অনুস্রবণ মানে বৃষ্টির জল কি হচ্ছে, সে ফাটলের মাধ্যমে, দারণের মাধ্যমে বা প্রবেশতার কারণে নিচে চলে যাচ্ছে, আর জল যখন নিচে প্রবেশ করছে সঙ্গে নিয়ে যাচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, বোরন, জিঙ্ক, সালফার প্রভৃতি খনিজ উপাদান। ফলে মাটির উপরের স্তরে কিন্তু উর্বরতা আর থাকছে না, সেখানে অনুর্বর হয়ে পড়ছে, কারণ সোডিয়াম, পটাশিয়াম, বোরন, জিঙ্ক এই সমস্ত মৌলগুলো সব মাটির নিচে চলে যাচ্ছে।
নিচের অংশে চলে যাচ্ছে। অম্লধর্মিতা, মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল। আসলে এখানে বৃষ্টির জল যখন পড়ে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সেটি কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। আর সেই কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল যখন হচ্ছে নিচে পড়ছে, অর্থাৎ চুনাপাথরের উপরে পড়ছে, তখন বিক্রিয়া করছে এবং বিক্রিয়ার ফলে যে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেই মাটির যে পিএইচ মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মাটির পিএইচ মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া এবং হাইড্রক্সিল আয়নের পরিমাণ কমে যাওয়া। এবং পিএইচ এর মাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন সব ধরনের ফসল স্বাভাবিকভাবে এখানে চাষ করা সম্ভব হবে না। অত্যাধিক ক্ষয়, বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইডে দ্রবীভূত হয়ে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। পূর্বে বলা হচ্ছে যে বৃষ্টির জল যখন উপর থেকে নিচে পড়ছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই কার্বনিক অ্যাসিড যখন ভূপৃষ্ঠের উপরে পড়ছে তখন চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করছে এবং দ্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে সোয়ালো হোল, সিঙ্কহোল, ডলিনে, উভালা, পলজি প্রভৃতি ছোট বড় গর্ত সৃষ্টি করছে। ফলে এখানকার যে ভূমিভাগ সেই ভূমিভাগ এবড়ো খেবড়ো হচ্ছে এবং মাটি হয়ে যাচ্ছে অনুর্বর। শেষ পয়েন্ট, টেরারোসা মাটির সৃষ্টি। কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে অর্থাৎ কাস্ট অঞ্চলের উপরি অংশে অদ্রাব্য লোহা যৌগ কাদার সঙ্গে মিশে ল্যাটেরাইট মাটির মতো অগভীর লাল, অপরিণত, আম্লিক, শক্ত কাদামাটি গঠন করে। এই যে ল্যাটেরাইট মৃত্তিকার মতো যে লাল রঙের মাটি তৈরি করলো, এ মাটি অপরিণত এবং এর অম্লতার পরিমাণ অনেক বেশি, আবার মাটিটি কি বলা হচ্ছে শক্ত। এই ধরনের মাটি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত। এই সমস্ত কারণগুলির সম্মিলিত প্রভাবে কাস্ট অঞ্চল অনুর্বর হয়ে থাকে। আমরা আলোচনা করব ভূগোল বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কাস্ট ভূমিরূপ নিয়ে। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে কাস্ট ভূমিরূপ কাকে বলে এবং কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ অবস্থাগুলি কি কি। কাস্ট একটি জার্মান শব্দ, এর অর্থ হলো উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। কাস্ট শব্দটির উৎপত্তি ইন্দো ইউরোপীয় শব্দ কার, যার অর্থ শিলা, এবং স্লোভেনীয় শব্দ ক্রাস্ট, যার অর্থ উন্মুক্ত প্রস্তরময় ভূমি। চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম প্রভৃতি দ্রাব্য শিলা দ্বারা গঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে বৈচিত্র্যময় ভূমিরূপ ও জলনির্গম ব্যবস্থা গড়ে ওঠে তাকে কাস্ট ভূমিরূপ বলে। কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ অবস্থা। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য কতকগুলি অনুকূল অবস্থার প্রয়োজন হয়। এগুলি হল: 1. অঞ্চলের বিশালতা। সমগ্র অঞ্চলটি আয়তনে বিশাল হওয়া প্রয়োজন। যদি অঞ্চলটি আয়তনে বেশি হয় তাহলে কি হবে? দ্রবণের কাজ ভালোভাবে হতে পারে এবং সব ধরনের কাস্ট ভূমিরূপ ওই অঞ্চলটিতে গড়ে উঠবে। আর অঞ্চলটি ছোট যদি হয় তাহলে দ্রবণের কাজ যেমন ভালোভাবে হবে না, ঠিক তেমনি সব ধরনের কাস্ট ভূমিরূপও গড়ে উঠতে পারবে না। 2 নম্বর বৈশিষ্ট্য অনুকূল অবস্থা। দ্রাব্যশিলার উপস্থিতি। ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের ঠিক নিচে দ্রাব্যশিলা যেমন হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, চক বা খড়ি পাথর থাকা একান্ত প্রয়োজন। তবে এক্ষেত্রে চুনাপাথর গঠিত অঞ্চলেই কাস্ট ভূমিরূপ গঠনের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। দ্রাব্য শিলাস্তরের অধিক গভীরতা। অবিশুদ্ধ ও কম
পুরু চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ বিকাশে বাধাপ্রাপ্ত হয়। তাই বিশুদ্ধ চুনাপাথর স্তরের গভীরতা যথেষ্ট হওয়া প্রয়োজন। যেমন যুগোস্লাভিয়ার চুনাপাথরের যে স্তর আছে সেখানে চুনাপাথরের স্তরের গভীরতা 4000 মিটারেরও অধিক পুরু। দ্রাব্যশিলার অনুকূল প্রকৃতি। দ্রাব্যশিলা হবে বৃহদায়তন, ক্লাসিত, তার প্রবেশতা বেশি হবে, স্তরান্তল থাকবে, দারুণ অর্থাৎ বৃহৎ ফাটল থাকবে এবং বিশুদ্ধ হবে। তাহলে কিন্তু কাষ্ঠভূমিরূপগুলি গড়ে ওঠার আদর্শ অবস্থা তৈরি হবে। অপ্রবেশ্য স্তরের অবস্থান। দ্রাব্যশিলা স্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন, যাতে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে সঞ্চিত জলের প্রবাহ ঘটে। নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে ভূপৃষ্ঠের উপরে বৃষ্টি জল বা অন্যান্য উৎস থেকে আগত জল ধীরে ধীরে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে এবং অপ্রবেশ্য শিলাস্তরে বাধাপ্রাপ্ত হওয়ার পরে তার উপরে জমা হবে। জমা হওয়ার পরে সেই জমা জল ভূ অভ্যন্তরে এক অংশ থেকে অন্য অংশে প্রবাহ ঘটবে, যাকে আমরা ভৌমজল প্রবাহ বলি। এই জল সঞ্চয় এবং ভৌমজল প্রবাহের কারণে আদর্শ কাষ্ঠভূমিরূপগুলি গড়ে উঠবে। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। সমগ্র অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হওয়া প্রয়োজন, যাতে ভৌমজল ভালোভাবে দ্রবণ কাজ করতে পারে এবং আদর্শ কাষ্ঠভূমিরূপগুলি গড়ে উঠতে পারে। যেমন যুগোস্লাভিয়ার কাস্ট অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে অবস্থিত। পর্যাপ্ত বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাত 30 সেন্টিমিটারের কম হলে দ্রবণ ক্রিয়া শুরু হয় না। তাহলে দ্রবণ ক্রিয়া হওয়ার জন্য কমপক্ষে 30 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এই জন্য যেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে, যে সমস্ত চুনাপাথর বা ডলোমাইট গঠিত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সেখানে আদর্শ কাষ্ঠভূমিরূপগুলি গড়ে উঠবে। আর যেখানে অন্যান্য অনুকূল অবস্থা থাকা সত্ত্বেও পর্যাপ্ত বৃষ্টিপাত হয় না, সেখানে কাষ্ঠভূমিরূপগুলি গড়ে উঠবে না। যেমন মরুভূমি চুনাপাথর গঠিত অঞ্চল হলেও এখানে কিন্তু কিছু মরুভূমি আছে যেখানে চুনাপাথর লক্ষ্য করা যায়, কিন্তু সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে না, ফলে সেখানে কিন্তু কাষ্ঠভূমিরূপ গড়ে ওঠেনি। ভৌমজলের প্রবাহ। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের যোগান থাকা প্রয়োজন, না হলে বিশাল দ্রবণ ক্ষয় যথেষ্ট পরিমাণে ঘটবে না। এবং যদি দ্রবণ ক্ষয়টা যথেষ্ট পরিমাণে না ঘটে, তাহলে সেই অঞ্চলে বৈচিত্র্যপূর্ণ কাষ্ঠভূমিরূপ স্বাভাবিকভাবেই গঠিত হবে না। এছাড়া এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে নদী প্রবাহ এবং উদ্ভিদ থাকা বিশেষ প্রয়োজন। তাহলে এই সমস্ত অনুকূল অবস্থাগুলো যদি থাকে কোনো একটি চুনাপাথর, ডলোমাইট, জিপসাম দ্বারা গঠিত অঞ্চলে, সেখানে আদর্শ কাস্ট ভূমিরূপগুলি গড়ে উঠবে। আর অনুকূল অবস্থাগুলি না থাকলে আদর্শ কাস্ট ভূমিরূপ গঠিত হবে না। কাস্ট অঞ্চলে কিভাবে অন্ধ উপত্যকার সৃষ্টি হয় তা নিয়ে। কাস্ট অঞ্চল প্রধানত চুনাপাথর, ডলোমাইট, ক্যালসাইট প্রভৃতি দ্রবণীয় শিলা বা খনিজ পদার্থ দ্বারা গঠিত। চুনাপাথরগুলি সাধারণত দারণ ও ফাটলযুক্ত হয়। দ্রবণ প্রক্রিয়ায় দারণ ও ফাটলগুলি প্রসারিত হলে ভূপৃষ্ঠের জল অতি সহজে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। বৃষ্টির জল বা ভৌমজলের দ্রবণ ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠে যেসব অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে সিঙ্কহোল বলা হয়। সিঙ্কহোলগুলি অপেক্ষাকৃত বড় হলে তাকে সোয়ালো হোল বলে। কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো সিঙ্কহোলে প্রবেশ করে, তখন নদী উপত্যকার বিস্তার সিঙ্কহোল পর্যন্ত হয় এবং এরপর নদী উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়। এরূপ উপত্যকাকে বলা হয় অন্ধ উপত্যকা। নদী উপত্যকার নিম্ন অংশ অর্থাৎ সিঙ্কহোলের পরবর্তী নদী উপত্যকা অংশ জলশূন্য হয়ে পড়ে। জলশূন্য এই উপত্যকাকে শুষ্ক উপত্যকা বলা হয়।
আমরা চিত্রে দেখতে পাচ্ছি কার্স্ট অঞ্চলে নদীর প্রবাহ পথে সিঙ্কহোল সৃষ্টির কারণে নদীর জল ওই সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। ফলে নদীর উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত নদীতে জল থাকছে। কার্স্ট অঞ্চলে জলপূর্ণ এই নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। আমরা চিত্রে আরও দেখতে পাচ্ছি সিঙ্কহোল থেকে নদীর মোহনা পর্যন্ত অংশ জলশূন্য হয়ে পড়েছে। এই অংশকে বলা হচ্ছে শুষ্ক উপত্যকা। এক কথায় নদীর উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত জলপূর্ণ যে অংশ থাকছে সেটি হলো অন্ধ উপত্যকা। অন্যদিকে সিঙ্কহোল থেকে নদীর মোহনা। আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ট্যালাকটাইট কাকে বলে, এর বৈশিষ্ট্য। স্ট্যালাকমাইট কাকে বলে, এর বৈশিষ্ট্য। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য সম্পর্কে। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে বিভিন্ন ধরনের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। এদের মধ্যে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট সঞ্চয়জাত ভূমিরূপ। এই ভূমিরূপগুলি চুনাপাথরের যে গুহা সৃষ্টি হয় ক্ষয়কার্যের ফলে, সেই গুহার মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। আমরা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের পার্থক্য জানব, সেই সঙ্গে এদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলিও জেনে নেব। প্রথমেই স্ট্যালাকটাইট সংজ্ঞা কি বলা হচ্ছে, চুনাপাথরের স্তরে সৃষ্ট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে স্ট্যালাকটাইট বলে। আমরা পিছনে চিত্র দেখতে পাচ্ছি যে একটি গুহা আছে, গুহার মধ্যে উপর থেকে চুনের স্তম্ভ ঝুলছে, আবার নিচের থেকে কিছু চুনের স্তম্ভ উপরের দিকে উঠছে, আবার কিছু আছে উপর থেকে নিচের উপরের স্তম্ভ, উপর থেকে যে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভ আর নিচের থেকে উপরের দিকে গম্বুজ আকৃতির স্তম্ভ মিলিত হয়েছে, সেগুলোকে বলছে স্তম্ভ। উপর থেকে যেগুলো ঝুলছে তাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট, নিচের থেকে যেগুলো উপরের দিকে উঠছে তাকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। আচ্ছা, আমরা ভালো করে জেনে নেই কি বলা হয়েছে সংজ্ঞায়। চুনাপাথরের স্তরে সৃষ্ট গুহা, আমরা পিছনে সেটা দেখতে পাচ্ছি, গুহার ছাদ, এই উপরের অংশ ছাদ থেকে নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের যে স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোকে স্ট্যালাকটাইট বলা হচ্ছে। তাহলে গুহার ছাদের উপর থেকে নিচের দিকে গাছের ঝুড়ির মতো ঝুলন্ত চুনা পাথরের স্তম্ভকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট, বা ঝুড়িকে, গাছের ঝুড়ির মতো ভূমিরূপগুলোকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। অন্যদিকে স্ট্যালাগমাইট কাকে বলছে, চুনাপাথরের গুহার মেঝে থেকে, এটা মেঝে থেকে উপরের দিকে ওঠা ক্যালসিয়াম কার্বনেটের গম্বুজাকৃতির যে স্তম্ভ আছে তাকে স্ট্যালাগমাইট বলছে। তাহলে এক কথায় চুনাপাথরের গুহার উপর থেকে গাছের ঝুড়ির মতো ঝুলন্ত চুনের স্তম্ভগুলোকে স্ট্যালাকটাইট এবং নিচে থেকে উপরের দিকে গম্বুজাকৃতির স্তম্ভকে স্ট্যালাগমাইট বলছে। অবস্থান, এখানে পূর্বেই বলা হয়েছে গুহার ছাদ থেকে এগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, স্ট্যালাগমাইট উপর থেকে নিচের দিকে ঝুলছে। অন্যদিকে স্ট্যালাগমাইট মেঝে থেকে, গুহার যে মেঝে আছে মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, মানে এটা মেঝেতে আছে, আর এটা স্ট্যালাকটাইট হচ্ছে ছাদের দিকে আছে। আকৃতি, স্ট্যালাকটাইট খুব সরু হয়, আমরা চিত্রে দেখতে পাচ্ছি খুব সরু হয় এবং এর শীর্ষদেশগুলো তীক্ষ্ণ হয়, গাছের ঝুড়ি বা গজাল বা কিলকের মতো এগুলো হয়ে থাকে। স্ট্যালাকমাইট নিচে থেকে যেগুলো উপরে বাড়ছে, স্ট্যালাকমাইট স্থূল আকারের হয় এবং এদের শীর্ষদেশগুলো আমরা সব দেখতে পাচ্ছি যে ভোঁতা এবং এগুলো দেখতে গম্বুজ আকৃতির মতো। দৈর্ঘ্য ও স্থায়িত্ব, স্ট্যালাকমাইট অপেক্ষা দৈর্ঘ্যে স্ট্যালাকটাইট বড় হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে স্ট্যালাকটাইটগুলোর দৈর্ঘ্য অনেক বড়, কিন্তু এদের স্থায়িত্ব কি হয়, কম, যেহেতু ঝুলছে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, তাহলে এগুলো স্থায়িত্ব কম হলেও এর দৈর্ঘ্য বড় হয়। অন্যদিকে স্ট্যালাকমাইট নিচের দিক থেকে উপরের যেগুলো বাড়ছে এগুলো কিন্তু দৈর্ঘ্যে আমরা দেখতে পাচ্ছি ছোট, কিন্তু এর স্থায়িত্ব বেশি। পরটা হচ্ছে সৃষ্টির যে সময়কাল, যদি আমরা দেখি তাহলে স্ট্যালাকটাইট আগে তৈরি হয়ে থাকে এবং স্ট্যালাকমাইটগুলো অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয়।
জলের ফোঁটাগুলো যখন উপর থেকে নিচে নামছে, সেই ফোঁটাগুলো যখন হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সে বাষ্পীভূত হয়ে চুনটা থেকে যাচ্ছে, তার থেকে স্ট্যালাকটাইট তৈরি হচ্ছে। প্রথমে কিন্তু স্ট্যালাকটাইট তৈরি হচ্ছে, পরবর্তীতে স্ট্যালাগমাইট তৈরি হচ্ছে। যে ফোঁটাগুলো নিচে পড়ছে, নিচে পড়ে যে জল থাকছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, যে চুনটা থাকছে সেটা নিচে জমাটবদ্ধ হচ্ছে এবং স্ট্যালাগমাইট, হেলিকটাইট প্রভৃতি ভূমিরূপ তৈরি করে। যেটা উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত তাকে স্ট্যালাগমাইট বলছে, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। পরেরটা বলছে স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে এটি নিচের দিকে বৃদ্ধি পায় এবং এর বৃদ্ধির হার অনেক বেশি। অন্যদিকে স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে, এখানে ভুল লেখা হয়েছে, এটা গুহার নিচের অংশ থেকে উপরের দিকে বৃদ্ধি পায় এবং এর বৃদ্ধির হার যথেষ্ট কম। তাহলে আমরা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি আলোচনা করলাম। পরের ওয়েলকাম টু জিওডল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় এর ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, তা হলো কাস্ট ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা চুনাপাথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও, অথবা কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। বিদ্যুৎ সমস্যার জন্য কম্পিউটারে এডিট করা যাচ্ছে না, যার জন্য দুঃখিত। জার্মান শব্দ কাস্ট এর উৎপত্তি স্লোভেনীয় ক্রাশ শব্দ থেকে, KRAS, যার অর্থ উন্মুক্ত প্রস্তরময় ভূমি। জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠীয় ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়ে শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটিয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় তাকে কাস্ট ভূমিরূপ বলে। প্রধানত চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। এছাড়া ডলোমাইট, জিপসাম প্রভৃতি দ্বারা গঠিত অঞ্চলেও কাস্ট ভূমিরূপ গঠিত হয়। যে অঞ্চলে কাস্ট ভূমিরূপগুলি লক্ষ্য করা যায় সেই অঞ্চলকে বলা হয় কাস্ট অঞ্চল। পৃথিবীর বিভিন্ন কাস্ট অঞ্চলে ভৌমজল দ্রবণক্ষয় এবং অধঃক্ষেপণ প্রক্রিয়ার মাধ্যমে বিচিত্র সব কাস্ট ভূমিরূপ গঠন করে, যেমন ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে প্রথমে আমরা পৃষ্ঠীয় ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। 1. টেরা রোসা। ইতালীয় টেরা শব্দের অর্থ কাদা এবং রোসা শব্দের অর্থ লাল, সুতরাং টেরা রোসা শব্দের অর্থ হল লাল বর্ণের এক প্রকার মৃত্তিকা। মৃদু থেকে মাঝারি ঢাল বিশিষ্ট চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত জল চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে। চুনাপাথর বিয়োজিত হলে চুনাপাথরের অদ্রাব্য পদার্থ, লৌহজাতীয় পদার্থ ইত্যাদি সঞ্চিত হয়ে যে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে। এক কথায়, চুনাপাথরযুক্ত অঞ্চলে যে লাল রঙের মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে, এই লাল রঙের মৃত্তিকাকে বলা হচ্ছে টেরা রোসা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে টেরা রোসা দেখতে পাওয়া যায়। ল্যাপিস বা কারেন। অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে, ঢাল 60 থেকে 80 ডিগ্রি, দ্রবণ প্রক্রিয়ার ফলে অসংখ্য অগভীর সরল রৈখিক দীর্ঘায়িত, প্রায় 20 মিটার দীর্ঘায়িত, পরস্পর সমান্তরাল তীক্ষ্ণ শীর্ষ দেশ দ্বারা বিভক্ত যে খাত বা পরিখা সৃষ্টি হয় তাকে ফ্রান্সে বলা হয় ল্যাপিস ও জার্মানিতে কারেন বলে। অন্ধ্রপ্রদেশের বুরাগুহালুর নিকট অনেক ল্যাপিস দেখতে পাওয়া যায়। ল্যাপিস বা কারেন্ট 5 প্রকারের হয়: রিলেন কারেন্ট, রিনেন কারেন্ট, ট্রিট কারেন্ট, রুন্ড কারেন্ট এবং ক্লুফট কারেন্ট। রিলেন কারেন্ট অতি ক্ষুদ্র জলধারা দ্বারা সৃষ্ট খুব ছোট ও ঘন সন্নিবিষ্ট অনুদৈর্ঘ্য খাত। রিনেন কারেন্ট এটি বড় জলধারা দ্বারা সৃষ্ট বড় খাত। ট্রিট কারেন্ট এটি সমতল তলদেশযুক্ত মসৃণ খাত। রুন্ড কারেন্ট মাটির তলায় গোলাকার শিলাখণ্ড দ্বারা এটি তৈরি হয় এবং ক্লুফট কারেন্ট এটি দারুণযুক্ত শিলায় লম্বা ও বড় খাত। চুনাপাথরের স্তর দারণ ও ফাটলযুক্ত হলে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে দারণ ও ফাটলগুলি ক্রমশ প্রশস্ত হতে থাকে। এর ফলে সৃষ্ট দ্রবণ খাতগুলিকে গ্রাইক বলে।
এবং তাদের মধ্যবর্তী উঁচু শিরা বা উচ্চভূমিকে ক্লিন্ট বলে। আমরা চিত্রের খাতগুলি দেখতে পাচ্ছি। এই খাতগুলি হলো গ্রাইক এবং দুটি গ্রাইকের মাঝখানে যে উচ্চভূমি আছে তাকে ক্লিন্ট বলা হয়। গ্রাইকের গভীরতা প্রায় 20 মিটার হয়ে থাকে, তবে বড় আকারের প্রায় 50 মিটার গভীর ও 1 কিলোমিটার দীর্ঘ গ্রাইকগুলিকে বোগাজ বলা হয়। ক্লিন্ট ও গ্রাইক সমন্বিত বন্ধুর অসমতল কাস্ট ভূমিরূপকে চুনাপাথরের মেঝে বা লাইমস্টোন পেভমেন্ট বলে। পৃষ্ঠীয় ভূমিরূপ জানার পরে আমরা এবার অবনত ভূমিরূপগুলি দেখে নেব। প্রথমেই সিঙ্কহোল। বৃষ্টির জল বা ভৌমজলের দ্রবণ ক্ষয়ের ফলে কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠে যেসব অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে সিঙ্কহোল বলে। এরূপ গর্তগুলিকে ফ্রান্সে বলা হয় সচ। সিঙ্কহোলগুলি ফানেলের মতো আকৃতি বিশিষ্ট হয় এবং এগুলি গভীরতা কয়েক সেমি থেকে 25 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। ক্রমাগত দ্রবণ ক্ষয়ের ফলে সিঙ্কহোল অপেক্ষা বৃহৎ আকারের যে গর্তের সৃষ্টি হয় তাকে সোয়ালোহোল বলে। ডুলাইন। পূর্বে আমরা পড়লাম যে ছোট গর্ত সিঙ্কহোল, তা থেকে একটু বড় হলে সোয়ালোহোল। এই সিঙ্কহোল বা সোয়ালোহোলের আকৃতি বা আয়তন যদি আরও বড় হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ডোলাইন। ডোলাইনগুলি সিঙ্কহোলের মতোই ফানেল আকৃতি বা বৃত্তাকার হয়। এগুলি গভীরতা 2 থেকে 100 মিটার হয়ে থাকে এবং ব্যাস 50 থেকে 100 মিটার হয়। উৎপত্তি অনুসারে ডোলাইনকে 5টি ভাগে ভাগ করা যায়: দ্রবণ ডোলাইন, ধস ডোলাইন, দ্রবণ পাইপ ডোলাইন, অবনমিত ডোলাইন, ককপিট ডোলাইন প্রভৃতি। উভলা ও পলজি। একাধিক সিঙ্কহোল বা ডোলাইন পরস্পর মিলিত হয়ে যে বৃহদাকৃতির গর্ত সৃষ্টি হয় তাকে উভালা বলে। অপেক্ষাকৃত ছোট আয়তনের উভালাকে জামা বলা হয়। উভালা অপেক্ষা আরও বৃহদায়তনের চুনাপাথরের গর্ত বা অবনমিত স্থানকে পলজি বলে। বিখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী থর্নবারির মতে চুনাপাথরযুক্ত অঞ্চলে বিশাল আকৃতির দীর্ঘায়িত সমতল তলদেশ বিশিষ্ট ও চতুর্দিকে খাড়া ঢাল দ্বারা আবদ্ধ একটি নিম্নভূমি হল পলজি। একটি বিখ্যাত পলজির উদাহরণ হল পূর্বতন যুগোস্লাভিয়ার লিভেনো পলজি। পলজিগুলির তলদেশ প্রায় সমতল হয়। এগুলি খাড়া প্রাচীর দ্বারা চারিদিকে আবদ্ধ থাকে। এগুলির সমতল তলদেশে চুনাপাথরের দ্রবণ কাজের ফলে সৃষ্ট পলির আবরণ দেখা যায়। পলজির মেঝেতে অনেক সময় ছোট টিলা বা ঢিবি দেখা যায়। এগুলিকে হাম্পস বা হেস্টাক হিল বা পেপিনো হিল বলে। সিঙ্কহোল বা সোয়ালো হোল থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত যে সুড়ঙ্গ পথ থাকে সেই সুড়ঙ্গ পথকে পুনর বলে। কাস্ট জানালা। কাস্ট অঞ্চলে চুনাপাথরের সুড়ঙ্গের ছাদ ধস নামার ফলে জানালা সদৃশ্য যে গর্ত সৃষ্টি হয়ে থাকে সেই গর্তকে কাস্ট গবাক্ষ বা কাস্ট জানালা বলে। কাস্ট হ্রদ। কাস্ট অঞ্চলের যে ডোলাইনগুলো লক্ষ্য করা যায় সেই ডোলাইনের তলদেশে অবস্থিত ছিদ্রমুখ জলধারাবাহিত কাদা সঞ্চয়ের ফলে বন্ধ হয়ে যায়। তখন ডোলাইনে বৃষ্টির জল সঞ্চিত হয়ে যে হ্রদের সৃষ্টি করে তাকে কাস্ট হ্রদ বলা হয়। এবার নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি দেখব। প্রথমেই গিরিখাত। চুনাপাথর অঞ্চলে প্রবাহমান নদীর দ্রবণ কার্যের ফলে যে গভীর খাড়া পাড়যুক্ত নদী উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। সুড়ঙ্গের ছাদ ধসে গিয়েও গিরিখাত সৃষ্টি হতে পারে। ফ্রান্সের লট টার্ন ও জন্টি নদীর গিরিখাত 300 থেকে 500 মিটার গভীর। শুষ্ক ও অন্ধ নদী উপত্যকা। কাস্ট অঞ্চলে প্রবাহমান নদীর গতিপথে অসংখ্য সিঙ্কহোলের অবস্থানের দরুন নদীটি সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করে এবং অন্তঃসলিলা হয়ে পড়ে। এর ফলে নদী উপত্যকার একটি অংশ সম্পূর্ণভাবে জলশূন্য অবস্থায় থাকে। নদী উপত্যকার এই জলশূন্য অংশকে শুষ্ক উপত্যকা বলে।
অন্যদিকে নদীটি ঠিক যেখানে অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয় তার সম্মুখভাগের নদীর জলপূর্ণ অংশকে অন্ধ উপত্যকা বলা হয়। অর্থাৎ কাস্ট অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। নদী প্রবাহিত হওয়ার পথে যদি কোনো সিঙ্কহোল বা সোয়ালো হোল থাকে, নদী সেখান থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। উৎস থেকে এই সিঙ্কহোল ও সোয়ালো পর্যন্ত অংশে জল থাকে, একে অন্ধ নদী উপত্যকা বলা হচ্ছে। এই সিঙ্কহোল বা সোয়ালো হোল থেকে পরবর্তী অংশে নদীতে আর জল থাকে না, সেটি হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। গুহা ও ভূগহ্বর। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূগর্ভে ভৌম জলস্তরের সামান্য নিচে দ্রবণ ক্ষয়ের ফলে চুনাপাথরের স্তর ধসে গিয়ে যে বিশাল আয়তনের গহ্বর বা শূন্যস্থানের সৃষ্টি হয় তাকে গুহা বলে। এই গুহা আয়তনে বড় হলে তাকে ভূগহ্বর বলা হয়। প্রকৃতপক্ষে গুহা হল ভৌমজলের দ্রবণ ও অবঘর্ষ ক্ষয়ের ফলে উৎপন্ন একটি বিশাল আয়তনের ক্ষয়জাত ভূমিরূপ। পৃথিবীর বৃহত্তম গুহা হল ফ্রান্সের গুফ্রে বার্জার। পৃথিবীর দীর্ঘতম গুহা হল সুইজারল্যান্ডের হলো গুহা, এবং পৃথিবীর বিস্তৃততম গুহা হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা। ভারতের অন্ধ্রপ্রদেশের বোরা গুহা উল্লেখযোগ্য। প্রিয় বন্ধুরা, ক্ষয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা সঞ্চয়জাত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। চুনাপাথরের গুহা বা ভূগহ্বরে চুনাপাথরের জলীয় দ্রবণ ও জলপ্রবাহের ক্যালসিয়াম কার্বনেট সৃষ্ট সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপকে একসঙ্গে বলা হয় স্পিলিওথেম। ভূতত্ত্ববিদ ডেভিস উৎপত্তির ভিত্তিতে কাস্ট অঞ্চলে 3 প্রকার সঞ্চয়জাত ভূমিরূপের উল্লেখ করেছেন: 1 পাতন প্রস্তর, 2 প্রবাহ প্রস্তর আর 3 প্রান্ত প্রস্তর। পাতন প্রস্তর গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোন বলে। প্রবাহমান জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহকে প্রবাহ প্রস্তর, এবং জলপ্রবাহের ফলে গুহা প্রান্তে যে ভূমিরূপ গঠিত হয়ে থাকে তাকে প্রান্ত প্রস্তর বলা হয়। এগুলির মধ্যে পাতন প্রস্তরের বা ড্রিপ স্টোনের ফলে উল্লেখযোগ্য ভূমিরূপ সৃষ্টি হয়, এগুলি দেখে নেব। প্রথমেই স্ট্যালাকটাইট। চুনাপাথরের জলীয় দ্রবণ গুহার ছাদে ক্রমাগত সঞ্চিত হয়ে স্তম্ভ আকারে বটগাছের ঝুড়ির মতো ঝুলন্ত অবস্থায় থাকলে সেগুলিকে স্ট্যালাকটাইট বলে। স্ট্যালাকটাইট খুব সরু ও তীক্ষ্ণ শীর্ষদেশ বিশিষ্ট হয়। স্ট্যালাকটাইট ক্রমশ গুহার ছাদ থেকে নিচের দিকে বাড়তে থাকে। স্ট্যালাগমাইট। চুনাপাথরের গুহার মেঝেতে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে স্তম্ভের আকারে মেঝে থেকে উপরের দিকে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে স্ট্যালাগমাইট বলে। স্ট্যালাগমাইটের দৈর্ঘ্য ছোট হয় এবং স্থূল আকারের হয়। এগুলির শীর্ষদেশ ভোঁতা হয়। এগুলি গুহার মেঝে থেকে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ স্ট্যালাকটাইট গুহার ছাদে বটগাছের ঝুড়ির মতো ঝুলন্ত অবস্থায় থাকে, অন্যদিকে স্ট্যালাগমাইট গুহার মেঝেতে সঞ্চিত হয়। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট বর্ধিত হলে উভয় সংযুক্ত হয়ে যায় এবং স্তম্ভের সৃষ্টি করে। এরূপ স্তম্ভ গুহার ছাদকে ধসের হাত থেকে রক্ষা করে। হেলিকটাইট। চুনাপাথরের জলীয় দ্রবণ গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসার সময় অনুভূমিক বা তির্যকভাবে বৃদ্ধি পেলে হেলিকটাইট সৃষ্টি হয়। ছোট ও গোল আকৃতিযুক্ত হেলিকটাইটকে গ্লোবুলাইট বলা হয়ে থাকে। অন্যদিকে গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হলে তাকে অ্যানথোডাইট বলা হয়। গুহার মেঝে থেকে স্ট্যালাগমাইট পার্শ্ববর্তী দেয়ালে বিভিন্ন আকৃতিতে দ্রবীভূত চুনের যে মূর্তি গড়ে ওঠে তাকে হেলিগমাইট বলে। প্রিয় বন্ধুরা, আমরা কাস্ট অঞ্চলের বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করলাম। যদিও বিদ্যুতের সমস্যার জন্য আমরা কম্পিউটারের সাহায্য নিতে পারিনি। পরের ভিডিওটিতে আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে
আলোচনা করব। সবার শেষে বলবো, যারা এখনও জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ।